হ্যাঁ ধন্যবাদ ভাই, দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন সবাই? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন? এই তো আছি আপনি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। এখন ইয়া হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমি স্যার আপনার সেনের আতিক স্যার। জি আচ্ছা ভাই, যার এখানে শব্দ একটু মিউটে থাকেন, হ্যাঁ বাকিরা আসুক। আমরা একটু দু একজন কোশ্চেন টোশ্চেন করেন, ঠিক আছে? যার ওখানে শব্দ আর আপনি একটু আরেকটু মিউটে জোরে থাকেন। বললে ভালো হয় স্যার। বলছি যার ওইখানে শব্দ হয় আপনি একটু মিউটে থাকেন, হ্যাঁ। আমি জোরে বলতেছি, অসুবিধা নাই। এখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার, আমার একটু প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার, আমরা ওয়েস্টেজ পেপার আর কি বিডিআর লাইনার পেপার বানানোর জন্য হুম মানে ওয়েস্টেজ এন্ড স্ক্র্যাপ কিনি ট্রেডার্স, হুম তার কাছ থেকে কিনে অব্যাহতি, হুম কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে যেমন অলিম্পিক তাদের কাছ থেকে কিনে সেখানে 15% ভ্যাট দেওয়া লাগে। মানে এইটা আমি ইয়েটা মানে আচ্ছা, বুঝতেছি না। ইয়া আমার বই, ব্যাটের বই দুটো দাও তো, জাকির স্যারের বইটা এক্সট্রা বন্ধু পিছনে আছে তো। আচ্ছা এক মিনিট দাঁড়ান, আমি দেখাচ্ছি, শুনেন। ওই আচ্ছা। আমরা কোম্পানির নাম না বলি, আমরা যেহেতু লাইভে ক্লাস করছি ফেসবুকেও, কোম্পানির নাম না বলে আমরা মনে করেন এ কোম্পানি, একটা উদাহরণ দিলেন যে এ কোম্পানি বি কোম্পানি, কি বলেন, গোপনীয়তা থাক। জি মানে এটা কে না কে দেখে, আবার কার কি ক্ষতি হয়ে যায়, বুঝেন নাই? ইয়া রাখি, গোপনীয়তা রাখি। আমরা জাস্ট নির্দিষ্ট করে নাম না বলে, নাম পার্সোনালি বলেন, প্রকাশে না বলি আর কি। বুঝলেন নাই? কারণ এই ভিডিও কে দেখতেছে আমরা তো জানি না, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান, আমি একটা এসআরআই করতেছি। এসআরওতে বলা আছে, হ্যাঁ খেয়াল করেন, এসআরওতে বলা আছে ওয়েস্টেজ স্ক্র্যাপ পেপার সরবরাহ, এই যে ব্যবসায়ী যোগানদার হিসেবে অব্যাহতি লেখা আছে না? জি আচ্ছা, এখন আপনি প্রশ্ন করেন, উত্তর দিতেছি আমি। বলেন আপনি কোশ্চেনটা করেন ভাই, যার ওখানে ও ফ্যামিলি কথাবার্তা বলে সে একটু ইয়াতে থাকেন। ভাই সাউন্ড গুলো একটু কাইন্ডলি নিজ দায়িত্বে বন্ধ রাখেন। হ্যাঁ ইয়া ভাই বলেন, আপনার প্রশ্নটা বলেন এবার। স্যার, স্যার এখন মানে এক পার্টির কাছ থেকে উনি মানে ট্রেডার্স বা যোগান্তর সম্ভবত আর কি, জি সে হলো অব্যাহতি, তার কাছ থেকে কিনে অব্যাহতি, আর উৎপাদক যায় মানে ইয়া আর কি উৎসকর্তনকারী সত্তা, তার কাছ থেকে কিনে 15% ভ্যাট দিতে হয়। আচ্ছা আমি বলি শোনেন, ক্রেতা আপনি না উনি? আমি ক্রেতা। আচ্ছা আপনি যদি ক্রেতা হন তাহলে এই জায়গায় আপনি যদি ক্রেতা হন তাহলে বিডিএস আপনি কাটবেন না উনি কাটবে? বিদেশ আমি কাটবো। এই সবাই খেয়াল করেন, হ্যাঁ ভাই যদি ক্রেতা হয় বিডিএস ভাই কাটবে, তাহলে ওই কোম্পানি আমরা কি পাইছি ভাই? এই কি বলবো, কিছু লোক, দাঁড়া আমি একটু মিউট করে নেই। যে যার এরকম সমস্যা হয় তাকে স্যার একটু ইয়া করে দিলে, ব্যান করে দিলে ভালো হয় স্যার। অলওয়েজ তো সমস্যা সমস্যা দেখেন, খেয়াল করেন। প্রথম হইলো আপনি বোঝেন, প্রথম হইলো থাকবে জগৎ সংসার এরকম থাকবেই, হ্যাঁ। এখন যে এটা মাইনে নিতে হবে, প্রথম হলো দেখেন আপনি হচ্ছে ক্রেতা, হ্যাঁ। যে লোক বিক্রি করে সে আপনাকে 6.3 দ্বারা বিক্রি করবে না? জি স্যার। আচ্ছা এখানে উৎসকতা ন্যাচার হতে বলা আছে স্ক্র্যাপ যোগানদার হিসেবে সাপ্লাই দিলে কি এটা মানে বিডিএস কাটতে হবে না, মানে এটা যোগানদার হিসেবে অব্যাহতি। এখন আপনি বলেন ওই কোম্পানি কি স্ক্র্যাপ পেপার উৎপাদন করে, ওয়েস্টেজ পেপার উৎপাদন করে, না তার এটা প্রোডাকশন করতে দেওয়া তৈরি হয়? স্যার সেটা তো আর কি বলতে পারতেছি এই আপনারা কি বলেন, সবাই কি মনে হয় যে কেউ কি ওয়েস্টেজ স্ক্র্যাপ তৈরি করে, না কোনো কিছু বানাইতে স্ক্র্যাপ তৈরি হয়? আমরা বুঝি যে কোনো কিছু বানাইতে স্ক্র্যাপ তৈরি হয়, তাহলে আমরা বলতে পারি না ওই লোক এটা ম্যানুফ্যাকচারার না, এটা তার মানে কি বলে বর্জ্য, কি বলেন? তাহলে আপনি তাহলে এই রেফারেন্সটা দেখান যে 11 নাম্বার, আমি বলে দিই নাম্বার মূসকের আগে যেটা বলবেন, 11 নাম্বার 243-এর সেবা পর্যায়ে যোগানদার হিসেবে এটা অব্যাহতি, আপনি কেন ব্যাট দেন এটা জিজ্ঞাসা করেন। সবাই কি বলেন ভাই? শুনেন, আমাদের দেশে ব্যাট একটু লোকজন কম জানে, যে কিন্তু আমরা ব্যাটের ট্রেনিং করাচ্ছি, কি বলেন, ক্লাস করতেছি। তাহলে আপনি ওনার সাথে রেফারেন্সটা শেয়ার করেন যে ভাই এই জায়গায় তো অব্যাহতি আছে, আপনি কেন ব্যাট দেন, কি বলেন?
বলতে পারেন কিনা? জি স্যার, প্রশ্ন তো জাগে স্যার। ওইভাবে চিন্তা করেন, ঠিক আছে? স্যার রিজেক্টেড ম্যাটেরিয়াল এবং কি স্ক্র্যাপ কি এক জিনিস কিনা? আমি বলি শোনেন, এখানে আমরা ক্লাসে কি করছিলাম যে কিছু কিছু আছে স্কুলের টিভি সরবরাহ, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তকের সরবরাহ, এরকম কিছু জিনিস কি সরকার অব্যাহতি দিয়ে মানে যোগানদার হিসেবেও ব্যাট হবে না। এবং উৎসকতা এছাড়াও বলা আছে যে এছাড়াও দ্বারা যোগানদার হিসেবে অব্যাহতি হলে কি বিডিএস কাটিতে হবে। এবার চিন্তা করেন, ঠিক আছে? আচ্ছা যাক, আমরা তাহলে ক্লাসে চলে যাই, 41 বাজে। স্যার আমার একটা কথা কথা ছিল স্যার। জি বলেন। স্যার, ওই কথাটা একটু বুঝে আবার একটু রিপিট করলে ভালো হতো স্যার, লাস্টের কথাটা স্যার। হুম, ঠিক আছে স্যার। বুঝি নাই। লাস্টে যে কথাটা বলা হলো স্যার, এই কথাটা ক্লিয়ার বুঝলাম। বা আপনাদের ভিডিও পাবেন, একটু দেখে নিয়েন, আমরা ক্লাসের শুরুটা নষ্ট না করি, ঠিক আছে? আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার। না এখন আর কোশ্চেনের কোটা শেষ, আপনি 5-6 মিনিট পার হয়ে গেছে, আর ক্লাস করি। কোশ্চেন আপনি পরে করেন, আর লাস্টে যে কোশ্চেন করি, আমাদের কোশ্চেন আসার তো টাইম আছেই। আচ্ছা দেখেন, আমরা করো, সবাই সাউন্ড শুনতে পাচ্ছেন না ভাই? ও সবাই তো সাউন্ড শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, আজকে আমরা আলোচনা করব রেয়াত, কি বলেন? রেয়াত। তাহলে আপনারা দেখেন, আমরা 4টা ক্লাস করছি, আজকে 5ম ক্লাস। প্রথম ক্লাস আলোচনা করছিলাম ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি, তারপরে ব্যাট নিয়ে কাজ করতে হলে কী কী জিনিস জানা লাগবে, তারপরে ক্লাস আলোচনা করছিলাম ব্যাটের হার কীভাবে বের করবেন, ঠিক না? তাহলে আমরা বলছিলাম রেয়াতে আলোচনা করার আগে আমরা করি, কোম্পানি হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। একটা হলো উৎপাদনকারী, ঠিক না? কি বলেন? জি কোম্পানি হচ্ছে 3 প্রকার। একটা হলো উৎপাদনকারী, আরেকটা হলো কি ট্রেডিং ব্যবসায়ী, যাহা কিনে তাহাই বেচে। আরেকটা কোম্পানি হচ্ছে না সেবা প্রদানকারী, জি কি বলেন? আরেকটা জি, হচ্ছে স্যার। সেবা প্রদানকারী। তাহলে কোম্পানি কয় প্রকার? 3 প্রকার, উৎপাদনকারী, ট্রেডিং, আরেকটা কি সেবা সেবা প্রদানকারী। প্রদানকারী। আচ্ছা, এখন এই উৎপাদনকারী যাহা কিনে তাহাই বেচে, না এক জিনিস কিনে আরেক জিনিস বেচে? বলেন। স্যার উনি পণ্যের রূপ জিনিস কিনা স্যার অন্য জিনিস বিক্রি করে। পরিবর্তন করেন। তাহলে এই উৎপাদনকারী যাহা কিনে তাই উপকরণ না? জি স্যার। জি স্যার অবশ্যই। যে র মেটেরিয়াল কিনবে, প্যাকিং মেটেরিয়াল কিনবে, সার্ভিস, এগুলি তার উপকরণ। ঠিক অনুরূপভাবে সেবা প্রদানকারী সেবা দিতে যে জিনিসপত্র কিনে, এগুলি তার উপকরণ না? জি স্যার। মনে করেন সেবা প্রদানকারী সেবা দিতে গিয়ে যে জিনিসপত্র কিনে, এগুলি তার উপকরণ কিনা? বলেন। জি স্যার। জি স্যার। ঠিক তেমনি মনে করেন যে ট্রেডিং ব্যবসায়ী, তার উপকরণ কি? বলেন। উনি কেনে, উনি বিক্রি করে এই জিনিসটা। মানে ট্রেডিং ব্যবসায়ী যাহা কিনে তাহাই কেনে, বেচে, তার তাই উপকরণ না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমি আপনাদের ক্লাসে একটা জিনিস শিখাইছি, কি বলছি? কেউ যদি রেফারেন্স না দেখায় তাহলে স্বীকার করবেন কিছু? না না স্যার। আচ্ছা, তাহলে এটা হলো একটা, আমি দেখাবো, রেফারেন্স দেখাবো। আর একটা জিনিস হইলো, দেখেন যে আমরা 2টা কার্যক্রম হয়, একটা হলো কিনি আর একটা কি বেচি না? জি তাহলে একটা হলো ক্রয় ব্যাট আর একটা হলো কি বিক্রয় ব্যাট না? বিক্রয়। জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আমার এক ক্লায়েন্টের মনে কথা উদাহরণ ধরেন যে ব্যাট অফিস থেকে এসে খাতা তো নিয়ে গেল। এখন এই ক্লায়েন্ট কি করে, ওই খোলা বাজার থেকে পণ্য কিনে অনলাইনে বিক্রি করে, অনলাইনে ব্যাটটা 100% দিচ্ছে। তাহলে এখন সেই ব্যাট অফিসকে কি বলছে যে আমি 100% কমপ্লায়েন্স, কি বলছে? জি স্যার। আমি 100% কমপ্লায়েন্স, আমার কি নাই? কোনো ব্যাট ডিউ নাই। এখন কর্মকর্তা যদি বলে স্যার কেনার চালানটা নিয়ে আসেন, বলতে পারে কিনা? পারে স্যার। তাহলে এখন কেনার চালান যদি উনি দেখাইতে না পারে, তাহলে ওনার ব্যাট দেওয়া লাগবে কিনা? বলেন। লাগবে। তাহলে বুঝছেন তো? তাহলে ব্যাট কয় জায়গায় ভাই? ব্যাট কয় জায়গায় বলেন? 2 জায়গায়। একটা হলো কেনার ব্যাট আর একটা কি বিক্রয় ব্যাট। তাহলে এই যে কেনার ব্যাট ফেরত নেবেন, এটা কি আমরা রেয়াত নামক পদ্ধতি বলি না, যে একটা পদ্ধতির মাধ্যমে কেনার সময় ব্যাটটা ফেরত নেওয়া যায়? জি স্যার অবশ্যই। তাহলে আমরা কিছু জিনিস আলোচনা করি। এই আলোচনার আগে দেখেন, আপনাদের আমি যে ক্লাসে পরে গ্রুপে এই কন্টেন্টটা দিয়ে দিব আর কি। এটা জাতীয় রাজস্ব বোর্ডই পাবলিশ করছে আর কি, ঠিক আছে? জিনিসটা আমার আছে মানে খুব সুন্দর আর কি। এটার ভিতরে অনেকগুলো উদাহরণ ঠিকমতো আছে, তো এই জন্য আমি বিভিন্ন ক্লাসে এটা শেয়ার করি। এটা সরকারি কাগজেই আমি শেয়ার করি আর কি, যে ভালো জিনিসকে ভালো বলতে তো সমস্যা নেই, কি বলেন? জি স্যার। জি স্যার। সরকার ভালো কাজ করছে ভালো বলবো, অসুবিধা কি? তাহলে দেখেন এই যে এই বইয়ে দেখাবো আমি,
এখানে একটা ইয়া লেখা আছে দেখেন, আচ্ছা দেখেন আচ্ছা এখানে দেখেন স্ক্রিন কি দেখা যায় ভাই? জি স্যার। স্যার আচ্ছা এখানে দেখেন কি স্যার, লেখা দেখা আছে, যাচ্ছে, স্যার। না দাঁড়ান এই রেয়াত ও পরে পেয়ে আসা বসে প্রথম পৃষ্ঠা ওপেন করে রাখতে দাঁড়ান। এখানে কি বলছে দেখেন, উপকরণ কি কি বলছে? উপকরণ কি? দাঁড়ান স্যার সবগুলো ফাইল দিয়ে দিয়েন একটা একটা করে। দিব দিব শুনেন, আপনাদের সাথে তো ওই রাইখা দেওয়ার সম্পর্ক না তো। দেখেন এখানে রেয়াতের একটা বলছে কি, রেয়াত গ্রহণের উপায়, যেহেতু আমরা রেয়াত নিয়ে আলোচনা করব, প্রতি মাসে সকল করযোগ্য আমদানি এবং স্থানীয় ক্রয়ের বিপরীতে যখন মূসক পরিশোধ করা হয়েছে, মানে যত মূসক পরিশোধ করা হয়েছে তা দাখিলপত্র 9.1-এর 9 থেকে 11 নম্বর নোটের বিপরীতে বক্সে রেয়াত গ্রহণ করতে হয়। তাহলে বলেন রেয়াতটা আমরা নিব কিভাবে? আমদানি এবং স্থানীয় করের বিপরীতে যত টাকা না। আমরা মূসক পরিশোধ করছি জি। তার দাখিল পত্রে 9 থেকে 11 নম্বর তাহলে- নোটের বিপরীতে তাহলে যদি কেউ বলে ভাই রেয়াত কিভাবে নিতে হয়, আপনি বলবেন না যে আমরা যখন ব্যাটের রিটার্ন জমা দেই, এই রিটার্নে পার্চেজের তথ্য এন্ট্রির সময় রেয়াত দিতে হয়, কি বলেন? স্যার আবার একটু বলেন স্যার। মনে করেন আমরা এক মাসের ক্রয় বিক্রয় তথ্য দিয়ে তো মাসের শেষে রিটার্নটা জমা দেই, মানে জি, স্যার, ব্যাটের স্যার। রিটার্ন জানুয়ারি মাসে রিটার্ন কবে দেন? ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে। যখন ফেব্রুয়ারি 15 তারিখে 9.1টা পূরণ করবেন, ব্যাটের রিটার্ন পূরণ করবেন, তখন ওইখানে নোট ইয়া থেকে, এটা আগের তথ্য, দুইটা নোট চেঞ্জ হয়েছে আর কি। এখানে মনে করেন 9 থেকে 11তে যখন আমরা পার্চেসগুলো এন্ট্রি দিব, তখন আমাদের রেয়াতটা অটোমেটিক রিটার্নে চলে আসবে না? জি স্যার। জি তাহলে আমরা জানলাম রেয়াত নিতে হয় কিভাবে, 9.1 রিটার্ন জমা দেওয়ার মাধ্যমে, কি বলেন? জি আচ্ছা রেয়াত বলতে আমরা কি বুঝাইছি, যে কেনার সময় যে ব্যাটটা দেই এটাকে ফেরত দেওয়া বলছি না? তখন জি, এখন জি, আপনাদের স্যার। আপনারা কয়টা শব্দ শুনবেন, শুনেন না? উপকরণ, উৎপাদ সহ, কি শুনেন? জি স্যার, উপকরণ উৎপাদক উৎপাদ সহ, তাহলে শব্দ হলো কি উপকরণ, আরেকটা হলো কি উৎপাদ। এখন আমরা জানি এই দুইটা জিনিস কি। রেয়াতটা একটু কঠিন লাগবে, আমি দাঁড়াবি সব দেখাবো। দেখেন এখানে কি বলা আছে, দেখেন এখানে কি বলছে, উপকরণ কি? কোনো সরবরাহ প্রদানের জন্য করদাতাকে কোনো না কোনো উপকরণ বা পণ্য বা সেবা ক্রয় করতে হয়। বা এই বাণিজ্যিক আমদানিকারক পণ্য বেচার সময় কিছু কিনবে না ট্রেডিং ব্যবসায়ী? জি স্যার। ঠিক অনুরূপভাবে সেবা প্রদানকারী সেবাটা দিতে যে কিছু র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল কিনবে না, ক্লিনিং মেটেরিয়াল? কিনবে। ঠিক তেমনি উৎপাদনকারী উৎপাদন করতে যায় র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল, সার্ভিস কিনবে না? তারা জি আমরা স্যার, বলতে পারি না। দেখেন কি বলছে, কোনো সরবরাহ প্রদানের জন্য করদাতাকে কোনো না কোনো উপকরণ বা পণ্য বা সেবা ক্রয় করতে হয়। সরবরাহ প্রদানের লক্ষ্যে যে পণ্য বা সেবা ক্রয় করা হয় তাই উপকরণ। তাহলে আমি বলতে পারি না আপনি যে জিনিসে ব্যবসা করেন ওটাই আপনি উপকরণ। জি জি স্যার। দেখেন সবাই ক্লিয়ার কিনা, ক্লিয়ার। যে আপনি এই আপনার বিজনেসটা করার জন্য যে জিনিসটা কিনবেন এটাই কি উপকরণ। আচ্ছা তারপরে বলছে দেখেন উৎপাদ কর কি, আউটপুট ট্যাক্স কি। দেখেন করদাতা কোনো সরবরাহ প্রদানের সময় যেই মূসক ক্রেতার নিকট হইতে আদায় করে সেটি উৎপাদ কর। আমরা কি জানি, ভ্যাট দেয় ভোক্তা না, কি বলেন? জি স্যার। জি স্যার। এই যে আপনি মনে করেন ক্লাস করার আগে একটা কফি কিনে নিয়ে আসলেন, যে কফিটা খাবো আর ক্লাসটা করব। যেই বা ইন্টারনেটের ব্যান্ডউইথ কিনে কি ক্লাস করতেছেন, ইন্টারনেট ব্যান্ডউইথ কেনার সময় 15% ভ্যাট কেটে রাখলো, এই ভ্যাটটা জি কি স্যার। আপনি দিচ্ছেন না কোম্পানি দিছে? আমি দিচ্ছি স্যার। আপনি দিচ্ছেন। জি স্যার। তাহলে দেখেন করদাতা কোনো সরবরাহ প্রদানের সময় যে মূসক ক্রেতার নিকট সার্ভিসটা আপনার কাছে যে বিক্রি করছে, সে কিন্তু ভ্যালুর সাথে কি করছে, ভ্যাটটা আদায় করে Add করে নিচ্ছে। দিচ্ছেন। তাহলে দেখেন নিকট থেকে আদায় করে সেটি উৎপাদ কর। তাহলে বলেন উৎপাদ কর মানে কি, কেনার ব্যাট না বেচার ব্যাট? আপনারা এখন কল্পনা করেন বেচার আপনারা ব্যাট। ব্যবসায়ী, বেচার কল্পনা করেন- বেচার ব্যাট স্যার। কেনার বেট। না বোঝেন, না বেচার ব্যাট। বেচার ব্যাট। মানে আপনি বিক্রি কল্পনা করেন আপনি হয় কোনো ব্যবসায়ী অথবা আপনি কোনো জি। কোম্পানির ব্যাট ম্যানেজার। তাহলে আপনি পণ্যটা বা সেবাটা বিক্রি করার সময় মূল্যের সাথে যে ব্যাটের টাকা রেখেছেন এটা উৎপাদ কর। দেখেন
বেচার সাথে বিক্রির সাথে হ্যাঁ, বিক্রির সাথে যে টাকাটা রাখছেন এটা কি উৎপাদ কর। উৎপাদ কর। যেটা কাস্টমার দিতে স্যার ভেজাল করে। জি ব্যবহার করে। আচ্ছা দেখেন উপকরণ কর কি, এটা সহজ। দেখেন সরবরাহ প্রদানের জন্য, মানে আপনি যে পণ্যটা দিবেন নিশ্চয় কিনে বেচবেন। অবশ্যই দেখেন, স্যার। কি বলছে, কেনার উপর যে ব্যাট হ্যাঁ, দেয় সেটা দাঁড়ান, আমি একটু ইয়া করে নেই। দেখেন স্ক্রিনে স্যার অনেক ছোট দেখা যাচ্ছে স্যার আজকে, মানে লেখাগুলো। ভাই আপনি তো হয়তো মোবাইলে দেখতেছেন। হ্যাঁ, আচ্ছা দাঁড়া একটু বড় করে দিই, হইতে পারে। এখন দেখা যায়? ভাই মোবাইলে জুম করা যায়, একটু জুম করে আচ্ছা নেন। যাক, অসুবিধা নেই, এখন দেখা যায় ভাই। একটা সুন্দর আচ্ছা, স্যার। দেখেন কি হচ্ছে, শোনেন, ইয়া চেষ্টা করে, ভাইকে ধন্যবাদ, ভাই বলছে, নাহলে ওটা তো জানতাম না। দেখেন সরবরাহ প্রদানের জন্য, সরি দাঁড়ান একটু পেন্সিলটা নিয়ে নিই। বলছে কি, দেখেন সরবরাহ প্রদানের জন্য করদাতা যে উপকরণ ক্রয় করেন তা ক্রয়ের সময় তাকে মূসক পরিশোধ করতে হয়। আপনি পণ্য বেচার জন্য কিনেন না ভাই, অবশ্যই কিনি স্যার। তার কেনার সময় কি মূসক পরিশোধ করেন না? তাহলে জি, স্যার। বিক্রেতা তা আদায় করেন। হ্যাঁ, আপনি যার থেকে পণ্য কিনছেন সেই পণ্য মূল্যের সাথে ভ্যাট আদায় করছে না? অবশ্যই স্যার। তাহলে উপকরণ ক্রয়ের সময় প্রদত্ত এই মূসককে কি বলা হয়? উপকরণ কর। কর। উপকরণ কর। তাহলে আমরা বলতে পারি উপকরণ কর হচ্ছে কেনার ভ্যাট, আর উৎপাদ কর কি? বিক্রয় বেচার। হ্যাঁ, এখন উদাহরণ দেখি। দেখেন বলছে, যেমন কোনো একটি পণ্য 300 টাকা বিক্রি করা হলো, মানে আপনি যখন পণ্যটা বেচলেন 300 টাকা, এখন ব্যাট যদি বলা না থাকে তাহলে এই 300 টাকার মধ্যে ব্যাট আছে না? অবশ্যই আছে স্যার। অবশ্যই। তাহলে আপনি 300 টাকাকে 115 দিয়ে ভাগ দিয়ে 15 দিয়ে গুণ দিলে 39.13 টাকা পাবেন ভ্যাট। তাহলে 300 টাকাতে এটা বাদ দিলে বাকিটা ভ্যালু। জি স্যার। ঠিক অনুরূপ ভাবে আপনি যেমন এই 300 টাকার পণ্য আইন না 200 টাকা মানে কে দেখেন উপরে বর্ণিত 300 টাকা সরবরাহ প্রদানের জন্য কলকাতাকে 200 টাকার উপকরণ, আপনি যে জিনিস 300 টাকা বিক্রি করছিলেন কেনার সময় 200 টাকা দিয়েছিলেন, দেখেন তো। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ওই 200 টাকার উপরে আবার কি ওই যে 15 ভাগের 15 26 টাকা ব্যাট দিছিলেন না? জি স্যার। তাহলে আপনি এই দেখেন, এটা হলো কি আপনার উৎপাদ কর 39 টাকা, আর 26 টাকা উপকরণ কর, এই দুইটা ডিফারেন্স করলে এই 100 টাকার উপরে ব্যাট জমা দিবেন না আপনি? অবশ্যই। তাহলে বলেন উপকরণ কর আর উৎপাদ কর বুঝছেন কিনা? ইনশাল্লাহ। তাহলে উপকরণ কর হলো উপকরণ বোঝার সুবিধাতে এই কলমটা বানাবেন। উপকরণ কি? প্লাস্টিক, কালি, নিপ, কি বলেন? জি জি তাহলে আমরা বলতে পারি কেনার ব্যাটটার উপকরণ কর। জি স্যার। আর বেচার সময় তো ঝামেলা হয়, সংযোজন কত পার্সেন্ট হবে, তাহলে বেচাটা নিয়ে উৎপাদ, কি বলেন? উৎপাদ কর। উৎপাদ স্যার। উৎপাদ কর। যেটা ভোক্তা স্যার, ভোক্তা যেটা সংগ্রহ গ্রহণ করে। সোজা কথা, আপনি যেই ব্যাটটা দিতে যাবেন এটা নিয়ে আপনি অশান্তি থাকে কিনা বলেন? একটু জি স্যার, থাকে কষ্ট তাহলে পাই। এটাই কি মনের মধ্যে উৎপাদ তৈরি করে কিনা? জি স্যার, এটা উৎপাদ কর। চমৎকার উদাহরণ স্যার। আর কেনার সময় দেন উপকরণ সময় দিয়ে আসে, কোনো ঝামেলা নাই, এটা উপকরণ কর। হুম। আচ্ছা, তাহলে উপকরণ কর মানে কেনার ব্যাট, আর উৎপাদ কর কি? বিক্রয়ের। এই যে আমরা ক্লাস করব উপকরণ উৎপাদ শখ, তাহলে কেনার ব্যাট বেচার ব্যাটের সমন্বয় কি উপকরণ উৎপাদ শখ? জি স্যার। এবার চিন্তা করেন। আচ্ছা একটু দাঁড়ান, আরেকটা লাইভ চালু করে নি, 1 মিনিট। আজকে একটু অন্ধকার লাগতেছে স্যার, কেমন জানি। জি, আজকে একটু অন্ধকার লাগতেছে। অন্য অন্ধকার সময় নাই, আরো একটু আলো থাকে। ভিডিও রেকর্ডিং এর চেহারা সুন্দর আসার লোকে লাইট একটা বন্ধ করে দিছে, বুঝেন নাই? স্যার আমি একটা পণ্য স্যার 200 টাকা দিয়ে সরবরাহ করলাম, ওর পরে 15% ভ্যাট দিলাম। আমি যখন এটা স্যার আমার ভোক্তাদের কাছে যখন বিক্রয় করব তখন কি স্যার এটার আপনি একটু আগে কি বলছিলেন, আপনি সরবরাহ করছেন না জি কিনছেন? স্যার। না আগে বলেন, আমি- না আমি বলি শুনেন, আগে হলো আপনি 200 টাকাতে কিনছেন। জি স্যার, ওর উপরে 15% ভ্যাট দিছি স্যার। জি, আমি আবার এটা স্যার আবার আমি ভোক্তাদের কাছে বিক্রয় করব, সেক্ষেত্রে তো তাদের কাছে যেটা আচ্ছা, বলেন স্যার, আচ্ছা ওই যে উৎপাদ ভাই কর। আমার মনোযোগ একটু অন্যদিকে, একটু দাঁড়ান, এই যে শেষ, এখন বলেন কেনার সময় কয় টাকা দিছিলেন? আমি স্যার আমি একটা প্রোডাক্ট কিনলাম 200 টাকা দিয়ে সরবরাহ করলাম স্যার। এটা হ্যাঁ, স্যার না এটা সর্বনা, 15% ভ্যাট দিছি ভাই বুঝি, প্রথম হলো কিনছেন কয় টাকা দিয়ে? জি স্যার, 200 টাকা দিয়ে স্যার কিনছি স্যার। তাহলে 200 টাকাতে আপনি ব্যাট দিয়ে আসছেন কত? এই ধরেন ইয়া করি 30 টাকা। না, হ্যাঁ তাহলে একবার ইয়া করেন, কি বলে, দাঁড়ান 1 মিনিট।
ওই 30 টাকা একটা স্যার। দিয়ে আপনার ডবল ব্রডকাস্ট হইব না, হ্যাঁ ডবল হইব না, একটা তো চলতেছে না, একটা না। আচ্ছা একটা টেস্টিং করছিলাম, দাঁড়ান। প্রথম হইলো আপনি বোঝেন, আপনি ধরে নেন বোঝার সুবিধার্থে, আপনি একটা প্রোডাক্ট কিনতে 200 টাকা দিয়ে, ধরেন 200 টাকা, 200 টাকা ভাগ 115 ইন্টু 15, 15 তাহলে এই 30 200 টাকার মধ্যে 26 টাকা আপনি ভ্যাট দিয়ে আসছেন, বোঝেন কয় টাকা দিচ্ছেন? 26 টাকা। এখন বলেন এই 200 টাকা প্রোডাক্ট কয় টাকা পাচ্ছেন? 300 টাকা 300 টাকা স্যার। তাহলে 300 ভাগ 115 ইন্টু 15, তাহলে এখন ব্যাট দিবেন 39 টাকা। 39 টাকা। তাহলে 39 300 টাকা থেকে 29 বিয়োগ টাকা আগে 26 টাকা বাদ দেন, তাহলে 13 টাকা, কারণ 100 টাকার ইনক্লুসিভ ধরে 13 টাকা আসে, 15 টাকা আসে না। জি স্যার। স্যার আমার 13 টাকাই ব্যাট দিব। স্যার একটা জিনিস একটু ছোট করে জানার ছিল স্যার, একদম 10 সেকেন্ডে। বলেন। সেটা হলো স্যার, যখন বলা থাকে ব্যাট সহ 300 টাকা, তখন তো গুণ 15 ভাগ 115, যদি কিছু বলা না থাকে তাহলে তখন কি শুধু 300 গুণ 15% হবে? না, তখনও তো এটাই হবে, কারণ ধারা 32 বলা আছে ব্যাট হচ্ছে পণ্যের মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমরা ওয়েট করে ধারা দাবে আলোচনা করবো। ধারা 32 হ্যাঁ অবশ্যই স্যার, এটাই এটা বলা আছে, আচ্ছা, বলা আচ্ছা, থাক ঠিক আর আছে, না এটা- থাক, আপনি মানে প্রথম ক্লাস মিস করছেন। না না স্যার, ছিলাম হয়তো মনে নেই স্যার, ছোট আচ্ছা মানুষ তো। তাহলে দেখেন, উপকরণ কর পাইলেন, আর একটা কি উৎপাদ কর পাইলেন। স্যার আমি একটা প্রশ্ন স্যার, এই যে যা গুণ 15 দিয়ে ভাগ 115টা কিভাবে আসতো স্যার, একটু কাইন্ডলি কেন ধারা 15 অনুযায়ী পণ্য ব্যাটের হার 15% না জি স্যার 15% তো, কিন্তু 115 যেটা স্যার ওইটা। ভাই, 115 ভাগের 15 ভাগ 100 ভাগ হচ্ছে আসল। শোনেন, এটা একটা সূত্র আর কি। ও, সূত্র। বীজগণিতের আর কি, আর ডিভাইডেড বাই 100 প্লাস আর ছিল না, আর হচ্ছে 15। আর বাই 100 প্লাস আর বার 100 আচ্ছা প্লাস আর। দেখেন আমি এটা একটা ফর্মুলা। হ্যাঁ ফর্মুলা দেখেন, আপনাদের এই যে রেয়াত বোঝাইতে যা অনেক কিছু বোঝাইতে দেয়, খেয়াল করেন। প্রথম হলে এই যে জাকির স্যারে আমরা একটা স্ল্যাশ শেয়ার করছিলাম না, মনে আছে? জি স্যার। তাহলে আমরা বলছিলাম যে একজন বাণিজ্যিক আমদানিকারক বিদেশ থেকে পণ্য কিনে নিয়ে আসছে, এখন এই বাণিজ্যিক আমদানিকারক কেনার সময় যদি ভ্যাট দিয়ে আসে, সে রেয়াত নিবে না? অবশ্যই নিবে স্যার। তারপরে দেখেন এই ইম্পোর্টার যখন ম্যানুফ্যাকচারের কাছে বেচলো, তাহলে এই দেখেন 500 টাকার উপরে সে 75 টাকা ভ্যাট দিছে কিনা। জি স্যার। তাহলে ম্যানুফ্যাকচারের এই 700 টাকা যখন বিক্রি করবে, তখন এই 75 টাকা রেয়াত দিবে না? শূন্য থাকে জি, স্যার, ইম্পোর্টের সময় যদি স্যার ব্যাটটা এমন যদি শূন্য থাকে তখন আপনি দেন নাই নিবেন না, না দিলে নিব না, শেষ। ঠিক না? আপনি দেন নাই নিবেন না, যে দেয় সে নিবে, ঠিক আছে? এইবার চিন্তা করেন। তাহলে মোটামুটি রেয়াত কি জিনিস এটা বুঝছেন তো? আমরা যদি ইনশাআল্লাহ। সহজ ভাষায় বলি, কেনার সময় যে ব্যাটটা দিচ্ছেন এটাকে ফেরত না আমরা রেয়াত বলি। জি স্যার। জি আচ্ছা, অবশ্যই স্যার। এই রেয়াতটা নিতে হয় কিভাবে? 9.1 রিটার্ন জমা দেওয়ার সময়। স্যার আচ্ছা, এখন এই রেয়াত নেওয়ার সময় কি কি বিধান মানতে হয়, কি আমি শর্টকাটে বলি আর কি। রেয়াত নেওয়ার সময় কিছু বিধান মানতে হয়। ধারা 46 বলা আছে, কোথায় ধারা 46 কি আইনে থাকে না বিধিতে থাকে ভাই? আইনে স্যার। আইনে স্যার। আইনে। তাহলে ধারা 46 বলা আছে পণ্য বা সেবা আপনি কি করতে হবে, স্ট্যান্ডার্ড মানে বিক্রির সময় 15% ব্যাট দিতে হবে, মানে মেন গুলো বলতেছি। জি স্যার। সহগ বা মূল্য ঘোষণা জমা দিতে হবে, ধারা 46 অনুযায়ী খাতাপত্র রাখতে হবে, ঠিক আছে? আরো কিছু নিয়ম কানুন আছে, এগুলো আমরা আলোচনা করব, ধরতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আপনারা কল্পনা করবেন, ব্যবসায়ী হচ্ছে 3 প্রকার: উৎপাদনকারী হইতে পারে, সেবা প্রদানকারী হইতে পারে, ট্রেডিং ব্যবসায়ী হইতে পারে। যাহা কিনে তাহাই বেচে। আচ্ছা, তাহলে এখন আমাদের জানতে হবে না উপকরণটা কি। অবশ্যই স্যার। আচ্ছা, তাহলে বলেন, আমরা বলছিলাম কোনো কিছু প্রথম কোথায় খুঁজবেন? আইন। আইনে না? আইন, বিধিমালা, হুম। এসআরও, জিও, ওগুলোতে খোঁজ করতে হবে, আচ্ছা, পর্যায় করবে। তাহলে আইন ধারা 2 এর উপধারা আইন 18 মনে হয় আইন স্যার। বের করেন, উপকরণ। অথবা যে আমি বের করতেছি, আপনারা দেখেন। হ্যাঁ, অথবা ধারা 2 এর উপধারা 18 মনে হয় স্যার। জি, ধারা 2 এর উপধারা 18 ওপেন করেন। এই যে একবার বলছেন না আর কোত্থেকে আসছে, দেখেন এই যে 29 বলা আছে, দেখছেন? এই যে ব্যাটের হার আর ডিভাইডেড বাই 100 প্লাস আর। জি স্যার। আচ্ছা, তারপরে আমি যে ওইখানে যা দেখাইছি এগুলি কিন্তু এই বইয়েও আছে। হ্যাঁ, যে ওই যে কি এটা কি বলে, যে যে উপকরণ কর, উৎপাদ কর, ঠিক আছে? ওইসব দেখেন 18 কতে বলা আছে না, উপকরণ অর্থ সকল প্রকার কাঁচামাল। বলেন এটা তারা কি বুঝছেন? স্যার র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল। তাহলে উপকরণ অর্থ সকল প্রকার কাঁচামাল কি? ওই ভাই যেটা বললো, আপনি যদি কোনো কেক বানাইতে যান, এই কেক বানাইতে যে র মেটেরিয়াল কিন্তু সব উপকরণ না ভাই? অবশ্যই স্যার। জি স্যার।
তার মানে কোনো কিছু সৃষ্টি করতে যেই উপকরণগুলোর মানে যে জিনিসগুলোর প্রয়োজন তাই উপকরণ। জি হ্যাঁ যাক, আপনার ভাষায় বোঝেন। তাহলে উপকরণ বলতে সকল প্রকার কাঁচামাল। তাহলে আমরা যা যা কিছু সব উপকরণ কিনা বলেন। জি স্যার। স্যার আচ্ছা, এখন Laboratory এখন reagent। বোঝেন। তাহলে কাঁচামাল বলতে আমি একটু ব্যাখ্যা করি। তাহলে উৎপাদনকারী যে র মেটেরিয়ালকে সেটা উপকরণ, কি বলেন? জি স্যার। জি স্যার। সেবা প্রদানকারী ক্লিনিং কোম্পানি ক্লিনিং করতে যায় যা কিনছে এই ক্লিনিং মেটেরিয়াল উপকরণ না? জি স্যার। ঠিক তেমনি যে বাণিজ্যিক আমদানিকারক লিফট আমদানি করছে, গাড়ি আমদানি করছে, কেমিক্যালের ব্যবসায়ী, তাহলে ওই জিনিসটা তাদের উপকরণ না? জি স্যার। আচ্ছা, আরেকটু আগাই। তারপরে বলছে ল্যাবরেটরি রিএজেন্ট মানে কি? স্যার ল্যাব স্যার কিছু টেস্ট ল্যাবে ল্যাবরেটরিতে ল্যাবের যন্ত্রপাতি বা যন্ত্র হ্যাঁ, আপনি প্রোডাক্টের কিউসি টেস্ট করার জন্য যে কেমিক্যাল ইউজ করেন ওগুলি না? জি স্যার জি স্যার টেস্টিং কিট। ল্যাবরেটরি ইকুইপমেন্ট যে মেশিন দ্বারা মানে টেস্ট করেন না? ল্যাবরেটরি টেস্ট করার যে ইকুইপমেন্ট গুলো স্যার। ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ যেই পার্টস ইউজ করেন। তারপরে তার মানে ল্যাবরেটরিতে যে ইকুইপমেন্ট ইউজ করেন এগুলি র্যাপ পাবেন কিনা? পাবো স্যার। আচ্ছা, জ্বালানি হিসেবে ব্যবহৃত কোনো পদার্থ, আপনি যদি গ্যাস ইউজ করেন, বিদ্যুৎ ইউজ করেন, ফার্নেস অয়েল ইউজ করেন, ওগুলো তো পাবো স্যার। মানে কোনো অথবা কয়লা ইউজ করেন জ্বালানি হিসেবে, তাহলে র্যাপ পাবেন না? জি স্যার। জি স্যার। মোড়ক সামগ্রী, কোনো মোড়ক প্যাকিং সামগ্রী। মেটেরিয়াল ইউজ করেন, র্যাপ পাবেন মানে যে না? প্যাকিং জি স্যার সেবা, পাবো, সেবা। কোনো সার্ভিস জি দিলে স্যার। র্যাপ পাবেন কিনা? অবশ্যই পাবো স্যার। অবশ্যই। যন্ত্রপাতি ও যন্ত্রাংশ। এখন মনে করেন আপনারা সার্ভিস প্রদানকারী চিন্তা করলেন রেয়াত দিবেন, ভাই নিতে পারেন, এখন নিয়ে না, এটা নেয় না অনেকে, এটা তার ব্যাপার। যদি মনে করেন কোন টেলিভিশন চ্যানেল রেয়াত নিতে চায়, নিতে পারে না? পারে স্যার। সে বললো যে আমি বিজ্ঞাপনে 15% ব্যাট দিই, আমি যেটা পাই এটা রেয়াত দিবেন, ছাড়বো কেন? নিতে পারে কিনা বলেন? জি স্যার অবশ্যই নেই তাহলে বলেন এর উপকরণ কি? টেলিভিশন চ্যানেল উপকরণ কি? ক্যামেরা লাইট ক্যামেরা, লাইট, ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে সে আধুনিক যন্ত্রপাতি। ওখানে আধুনিক কৃষিতে হলে আমরা ভালো হতো, কি বলেন? আচ্ছা, কম্পিউটার কিনলো ভিডিও এডিটিং করার জন্য, কি বলেন? ঠিক না? একটা অ্যাড ফার্ম, সে যদি ওই একটা কম্পিউটার কিনে তার ভিডিওটা নাটকটা অ্যাড করার জন্য, তাহলে কি, অথবা ওই যে অ্যাডটা অ্যাড করার জন্য, তাহলে উপকরণ না? তারপরে যদি কোনো ইঞ্জিনিয়ারিং ফার্ম যারা অটোকেটে ডিজাইন করে, সে একটা সফটওয়্যার কিনে, তার উপকরণ না? জি স্যার। জি স্যার। তারপরে গ্রাফিক্স ডিজাইনের কোম্পানি, সে যদি কম্পিউটার কিনে গ্রাফিক্স ডিজাইনটা রেডি করে প্রিন্ট করে দেয়, তাহলে ওই কম্পিউটার সে উপকরণ দেখাতে পারে কিনা বলেন? জি স্যার। তাহলে এইভাবে আপনি যদি প্রমাণ দিতে পারেন উপকরণ পাবেন কিনা বলেন? অবশ্যই অবশ্যই। রিয়াদ পাবো স্যার। আচ্ছা, তাহলে এইভাবে উপকরণের সংজ্ঞা দিয়ে দেওয়া আছে। তারপরে বলছে কি দেখছেন, তবে নিম্নবর্ণিত পণ্য বা সেবা উপকরণ হিসেবে বিবেচিত হইবে না। খেয়াল করেন এর আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস, উপকরণ কিন্তু ব্যক্তি অনুযায়ী চেঞ্জ হবে। এখন আপনি যদি মনে করেন ফার্নিচার আপনার বাসার জন্য কিনছেন বা অফিসে এমডি স্যার বসার জন্য কিনছেন, তাহলে এটা কি উপকরণ? না স্যার। জি স্যার। কিন্তু আপনি যদি সোনারগাঁ হোটেল বা শেরাটন হোটেল হন, অবশ্যই উপকরণ। ঠিক না? তাহলে এই উপকরণের সংখ্যা চেঞ্জ হবে না? আপনি ভাই বাবুল ভাই, আপনার কাছে শব্দ, আপনি মিউটে থাকেন ভাই। হ্যাঁ, উপকরণের সংখ্যা পার্টিসিপেন্টদের ওখান থেকে অনেক নয়েজ আসতেছে, কাইন্ডলি একটু। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন দেখেন উপকরণের সংখ্যা ব্যক্তি অনুযায়ী চেঞ্জ হবে কিনা? হবে হবে। তাহলে বুঝছেন তো? তাহলে এই নিচের সংখ্যা কার জন্য? মনে করেন আপনি একটা ফ্যাক্টরি বানাইতেছেন, হ্যাঁ, একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন করতে, ব্যাট অফিসে বলছে, ব্যাট আইন বলছে এটা উপকরণ না। কিন্তু আপনি যদি রিয়েল এস্টেট ব্যবসা করেন, বুঝতে পারছেন? তাহলে এখন এই আলোচনাটা কি, যে নিচের ইয়াটা কিসের উপর নির্ভর করবে? বলছে শ্রম উপকরণ না। তাহলে আপনার কোম্পানিতে যদি কর্মকর্তা দেন, তাহলে কর্মকর্তার বেতনটা কি উপকরণ? না স্যার। কিন্তু এখন যদি আপনি মানব সম্পদ সরবরাহকারী কোম্পানি হন, তখন তো অবশ্যই উপকরণ। বুঝতে পারছেন সবাই? তাহলে উপকরণের সংখ্যা কি হবে? চেঞ্জ হবে। ভূমি, আপনি যদি ভূমি কেনা বেচা করেন, তাহলে উপকরণ না ভাই? জি স্যার। অবশ্যই। কিন্তু আপনি যদি আপনার কোম্পানির জন্য ল্যান্ড কিনেন, তাহলে উপকরণ বলতে পারবেন না। ইমারত, না। আপনি একটা ফ্যাক্টরি বানাইতেছেন, উপকরণ বলতে পারবেন। কিন্তু আপনি যদি রিয়েল এস্টেট কোম্পানি হন, ফ্ল্যাট বিক্রি করেন, তাহলে উপকরণ না? অবশ্যই। জি স্যার। সরকারের ব্রিজ বানায় দেন, রাস্তা বানায় দেন, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, তাহলে এই উপকরণের সংখ্যা কি হবে? ব্যবসা অনুযায়ী চেঞ্জ হবে। স্থান কাল পাত্র ভেদে জি চেঞ্জ জি, হবে। ভাই ধরতে পারছেন। তাহলে ইকুইপমেন্ট, ফিকচার, দালান কোঠা, স্থাপনা, নির্মাণ, সুষমীকরণ, আধুনিকরণ, এগুলি কি হবে না? উপকরণ হবে না। না। খ, যে সকল প্রকার আসবাবপত্র, অফিস সাপ্লাই, স্টেশনারি, রেফ্রিজারেটর, ফ্রিজ,
এয়ার কন্ডিশন, ফ্যান, এগুলি কি হবে না, উপকরণ হবে না। কিন্তু আপনি যদি ফ্রিজের ব্যবসা করেন তখন তো আমার জন্য উপকরণ। তাহলে আপনার জন্য উপকরণ। এখন মনে করেন গার্মেন্টসের ওই বায়ার আসবে, তার ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজ কিনছেন, তাহলে উপকরণ হবে। বুঝছেন তো এবার? তাহলে বুঝতে হবে যে এটা কোন জায়গায় ইন্টেরিয়র ডিজাইন, স্থাপনা বা নকশা। এখন মনে করেন আপনার অফিসের জন্য এমডি স্যারের জন্য একটা রুম করলেন, কনফারেন্স রুম করলেন, উপকরণ না। কিন্তু একটা রেস্টুরেন্ট যদি ডিজাইন করেন তাহলে কাস্টমার আসবে, বলেন জি। যদি সোনারগাঁ শেরাটন হোটেল যদি তাদের এটা ওই ভিআইপি এদের জন্য যদি একটা সুইচ তৈরি করে যে প্রতি রাত 1 লাখ টাকা করে, তাহলে উপকরণ না? তাহলে উপকরণের সংখ্যা অনুযায়ী কি হবে, চেঞ্জ হবে। বুঝতে পারছেন? জি স্যার। যানবাহন ক্রয়, লিজ গ্রহণ, এইভাবে সরকার কি উপকরণের সংজ্ঞা দেওয়া আছে। তবে লাস্টে কি বলছে দেখেন, তবে শর্ত থাকে যে আইনের 3য় তফসিলে অনুচ্ছেদ 3 বলা আছে না, ব্যবসায়ীকে যে পণ্যের আকার আকৃতি গুণাগুণ চেঞ্জ না করিয়া বিক্রি করে, মনে আছে? জি স্যার। বলছে উল্লেখিত ব্যবসায়ী কর্তৃক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিক্রয়, বিনিময়, হস্তান্তরের উদ্দেশ্যে আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনোভাবে সংগৃহীত পণ্য বা সেবা বিক্রয়, হস্তান্তর গ্রহণযোগ্য হবে। তাহলে এই উপকরণগুলি যদি ব্যবসায়ীরা কিনে তাহলে উপকরণ হবে না? একটু ভালো করে বুঝে দেন তো স্যার, বুঝিনি। মনে করে বলছে যে এগুলি তো বলছে যে উৎপাদনকারী এই আসবাবপত্র কিনলে উপকরণ হবে না, কিন্তু আসবাবপত্র যদি আপনি যদি গোডাউনে পণ্য রাখার জন্য কিনে উপকরণ হবে না? আপনি যদি আসবাবপত্রের ব্যবসা করেন উপকরণ হবে কিনা বলেন? তাহলে এইভাবে এই চিন্তা করেন, এই পর্যন্ত এগুলো উপকরণ। তাহলে দেখেন উৎপাদ কর, উপকরণ কর 19-এর 20-এ বলা আছে কিনা? জি স্যার। তাহলে এখন আমি একটু করি, বুঝি আপনারা কতটুকু বুঝছেন, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে চিন্তা করেন, আপনি একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ভিডিও রেকর্ড করা হচ্ছে কিনা? ধন্যবাদ ভাই, আপনাদের দয়া হচ্ছে। আপনি একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন, হ্যাঁ। এখন আপনার এই প্রতিষ্ঠানের যত র মেটেরিয়াল ব্যাট কিনছে রেয়াত পাবেন কিনা? অবশ্যই পাবো স্যার। যত প্যাকিং মেটেরিয়াল কিনছে রেয়াত পাবেন? পাবেন না? পাবো স্যার, রিয়াদ পাবো। হ্যাঁ, আমরা বলছি সার্ভিসও পাবেন। তাহলে আপনি যদি কোনো কোম্পানি থেকে আইএসও সনদ নেন, তারপর আপনি ক্লিনিং কোম্পানি থেকে ক্লিনিং সার্ভিস দিচ্ছেন, সিকিউরিটি কোম্পানি থেকে সিকিউরিটি সার্ভিস দিচ্ছেন, বিজ্ঞাপনী সংস্থা থেকে বিজ্ঞাপন দিচ্ছেন, অ্যাড টিভিতে অ্যাড দিচ্ছেন, এগুলি রেয়াত পাবেন কিনা বলেন? পেস্ট কন্ট্রোল, হ্যাঁ পেস্ট কন্ট্রোল। আপনি যদি ক্লিনিং করেন, ওরা যদি 6.3 যথাযথ দেয়, আপনি যদি সহগে উল্লেখ করেন যে আমার ক্লিনিং আমরা তো সহ করবো র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল, সার্ভিস, কি বলেন? তাহলে কি রেয়াত দিবেন না? আচ্ছা, এখন মনে করেন আপনি একটা ওষুধ কোম্পানিতে গেলেন, যাওয়ার পরে তারা বললো যে অ্যাপ্রনটা পরে ওষুধ কোম্পানিতে ঢুকতে হবে। এই অ্যাপ্রনটা আপনি 6.3 দ্বারা কিনছেন, সহগে দেওয়া আছে, তাহলে বলেন রেয়াত পাবেন কিনা? আচ্ছা, এই অ্যাপ্রনটা একদিন পর পর একটা যান্ত্রিক লন্ড্রি, মানে যারা লন্ড্রি সার্ভিস দেয়, তাদের ওইখান থেকে ওয়াশ করে নিয়ে আসে এবং তারা যথাযথভাবে 6.3 দেয়, সহগে উল্লেখ আছে, যা বলবো সহগে উল্লেখ আছে, তাহলে বলেন রেয়াত পাবেন কিনা? পাবো স্যার। পাবো স্যার, সহগে থাকলেই হয়েছে। হ্যাঁ, এটা আপনি বলেন, আপনি যে আমি একটু বিভ্রান্ত করি, বুঝেন? আপনি যে অ্যাপ্রন ওয়াশ করছেন, এটা উপকরণের প্রমাণ কই পেলেন? অ্যাপ্রন ওয়াশ করছেন উপকরণের, এই যে স্যার ওই স্যার রিয়াদ নিতে তো শর্ত যে 1 নম্বর শর্ত স্যার আপনার ওই 4.3 থাকতে হবে। হ্যাঁ, আছে, ধরেন আসবেন বস আমি বলি, আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার না হন, যখন স্যারে জারি মারবো যে ব্যাটের স্যার, হ্যাঁ তখন তো আপনি মনে করেন মত চেঞ্জ করে ফেলাবেন, তখন কথা সত্য স্যার, বুঝেন নাই? আমি তো করতেছি কি আপনি যেন ক্লিয়ার হন। আপনি যখন ক্লিয়ার হবেন তখনই তো মনে করেন স্যারে বলে না স্যার এটা আমি রেয়াত পাবো। হ্যাঁ, এখন আপনি যদি বলে রেয়াত পাবেন, কই আছে? আপনি বলতে পারেন কই নাই, এটা বলেন। রেয়াত পাবো না যে কোথায় লেখা আছে, কি বলেন? তাহলে আগে তো নিজের কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে। আচ্ছা ধরেন আপনি ওইখানে ঢুকলেন, সাথে একটা ক্যাপ দিল, ওই যে আর হাতে হ্যান্ড গ্লোভস দিল, পায়ে জুতা দিল, এগুলো সব ব্যাচেলাররা কিনছেন, এগুলি রেয়াত পাবেন? জি স্যার, পাবো স্যার, পাওয়া যাবে স্যার। আচ্ছা, তাহলে বলছেন তো নিয়ম অনুযায়ী প্রমাণ দিতে পারলে কি রেয়াত পাবেন? আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে হাইজিনিক করে হাতটা ধুয়ে ঢুকলেন, রেয়াত পাবেন? পাবেন না? পাবো স্যার। শুনেন, এই জন্য দেখবেন একজন কর্মকর্তা বেতন 50,000 হয়, আরেকজনের 25,000 হয়, বুঝছেন? কারণ আপনার কোম্পানি যত সেভ করে দিতে পারেন ততই তো আপনার হবে, কি বলেন, উন্নতি হবে।
বেতন বাড়বে স্যার। হ্যাঁ, বেতন বাড়বে, যে না এই কাজ ভালো, এর কারণে কোম্পানির বরকত হইতেছে। আচ্ছা দেখেন, আপনি ঢুকে দেখলেন এখানে ইমার্জেন্সি এক্সিট লেখা আছে, এই যে মেন মানে কি বলে ইমার্জেন্সি এক্সিট, তারপর থাকে না ওয়াশরুম, তারপরে মেশিন রুম, এরকম বিভিন্ন সাইন দেওয়া থাকে না? তাহলে এই সাইনগুলি একটা কোম্পানি থেকে করছেন, এই লাইটগুলি কিনে নিয়ে আসছেন, এগুলি রেট পাবেন? জি স্যার। তারপরে বিভিন্ন রকম ফায়ার ইকুইপমেন্ট কিনে নিয়ে আসছেন, ব্যাট চালান দ্বারা, রেট পাবেন? জি স্যার। তাহলে সোজা কথা হলো কি, উপকরণ সেটারই সোজা কথা হলো আপনি যদি প্রমাণ দিতে পারেন উপকরণ, তাহলে রেট পাবেন না? একটা মনে করেন একজন ক্রিকেটার দিয়ে একটা অ্যাড বানাইছেন, ওই কাকরাইল মোড়ে তার একটা বিশাল সাইনবোর্ড টাঙানো আছে কোম্পানির অ্যাড, এটা কি রেট পাবেন? জি স্যার। কেন পাবেন বলেন? 6.3 থাকলে রেয়াত পাবো স্যার। না না, 6.3 সাথে কি ধারা 46 অনুযায়ী অন্যান্য বিধান মানলে এটা আমার বিজ্ঞাপন না ভাই? আপনি যদি জাতীয় দলের স্পন্সর হন, রেট পাবেন কিনা? পাবো না স্যার, দাঁড়িয়ে পাবো না। কেন পাবেন না? পাবো স্যার। স্পন্সরশিপ না, তাহলে আপনি সোজা কথা উপকরণের সংখ্যা ফেলাতে পারলে তো রেট পাবেন। সবাই কি বলেন? জি স্যার। তাহলে কেনার সময় যে ব্যাটটা দিয়ে আসছেন, যেটা সরাসরি উৎপাদনের সাথে জড়িত, ধারা 46 অনুযায়ী প্রোডাকশনের সাথে জড়িত, ওইটা কি আপনি রেট পাবেন। এখন আপনি মনে করেন সার্ভিস কিনছেন, ওই ভদ্রলোক আপনাকে চালান দেয় নাই, তাহলে এটা তো আপনার লাখ খারাপ। কি রিয়াদ বলেন? পাবো না স্যার, রিয়াদ পাবো না স্যার। তাহলে উপকরণের সংখ্যা ক্লিয়ার? জি স্যার, অবশ্যই। আচ্ছা, তাহলে এখন আমি বিস্তারিত আলোচনা করি এগুলি কোন জায়গায় আছে। আমি বলছি যে কেউ যদি রেফারেন্স না দেখাতে পারে, তার কথা কি করবেন না? বিশ্বাস করবো না। হ্যাঁ, বলবেন ভাই, সুন্দর ভাই বলবেন ভাই রেফারেন্স দেখান, তাহলে আমিও বললে বিশ্বাস করবেন। এখন তাহলে আমরা ধারা 46 দেখবো। ধারা 46-এ বলা আছে, এখন একটা মজার জিনিস বলি, আপনি যে ভ্যাট দিবেন না এটার লিস্ট আছে না ভাই? আছে। কিন্তু কোন কোন পণ্যে ভ্যাট পণ্য আছে, এটা কি লিস্ট আছে? না স্যার। তাহলে আমরা কি শিখলাম? যে কোথাও অব্যাহতি নাই, কোথাও বলা নাই আমার ব্যাট 5%, 7.5%, তাহলে আমার ব্যাট হলো 15%। দেখেন বুঝছেন কিনা? বুঝছি স্যার, এটা তো আগেই বলছিলাম। হ্যাঁ, স্যার একটু ক্লিয়ার করলে যদি ভালো হয়। বলছি আমরা কি করছি, যে কোথাও যদি অব্যাহতি না দেওয়া থাকে, তাহলে আমার ধারা 15-তে ব্যাট কত পার্সেন্ট? 15%। 15% স্যার। অনুরূপ ভাবে ধারা 46-এ বলা আছে আপনি রেয়াত পাবেন না। তাহলে আমি বলতে পারি না 46 হচ্ছে আমার ছাকনি। কোন লেনদেন যদি 46 দ্বারা আটকা পড়ে যায়, তাহলে রেয়াত ক্যান্সেল। দেখেন তো, জি জি স্যার। যদি কোনো লেনদেন 46 দ্বারা আটকা না পড়ে, যদি কোনো কর্মকর্তা রেয়াত কাটে, তাহলে বলবেন না স্যার প্রমাণ দেখান কেন কাটছেন। জি স্যার। অবশ্যই স্যার। তাহলে দেখেন আমরা 46-এ যাই, ধারা 46। স্যার রেয়াত পাওয়ার ক্ষেত্রে তো আরেকটা নিয়ম আছে, যদি আমি সব সময় 15% ব্যবহার করি তাহলে আমি রেয়াত নিতে পারবো, কিন্তু আমি যদি 7.5 ব্যবহার করি। বলবো স্যার, তো বলবোই ভাই 46-এর মধ্যে এটা তো আছেই, আপনি 46-এর একটা শাখা বলতেছেন, ঠিক না? কি বলেন? স্যার আপনি আগের ক্লাসে বলছিলেন, এজন্য আর কি না, আমি আমি তো শেয়ার করতেছি না। এই দেখেন 46 উপকরণ কর রেয়াত কি বলেছে। আচ্ছা দাঁড়ান, এখানে দাগ দিতে পারি না, আমি একটু বইটা ওপেন করি। হ্যাঁ, স্যার এটা কত তফসিলে আছে স্যার? 46 ধারা ধারাটা কত 46, ধারা তফসিলে? 46। সেকশন 46। তফসিল কোনটা? তফসিলে কত জিজ্ঞাসা করছি? তফসিল তো না। ধারা 46 বলি ভাই। আইনের শুনেন, আপনি তফসিল নেওয়ার মাথা কামার দরকার নাই, এখন দাঁড়ায় থাকেন। জি আপনি ইনশাআল্লাহ। আগের ভিডিওগুলো একটু যদি স্যারের মনোযোগ দিয়ে দেখেন, তাহলে সব বুঝে যাবেন। আমি আজকেও 2বার দেখছি। ধন্যবাদ। আরো কয়েকবার দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখবেন, দেখবেন যে অবশ্যই বুঝে যাবেন। স্যার খুব সুন্দর করে বুঝাই দিয়েছে। দেখেন এই যে ধারা 46 কি বলা আছে, আসছে ভাই? আচ্ছা স্যার। এখন বলেন আবার, যে ভাইয়ের কাছে ছোট লাগছিল উনি কি আছেন? এখন ঠিক আছে ভাই? দেখেন ইনশাআল্লাহ স্যার, বড় বড় এখন ঠিক আছে স্যার। আচ্ছা দেখেন এখানে কি বলছে, ধারা 46 উপকরণ কর রেয়াত। এই আইনে ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে নিম্নে কোনো নিবন্ধিত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় করযোগ্য সরবরাহের উপর উৎপাদ করের বিপরীতে। বলেন উৎপাদ কর কি? বিক্রয়, উৎপাদ তাহলে আপনারা তখন জানছেন না উৎপাদ কর কি?
বলছে আপনারা এতক্ষণে জানছেন কিনা বলেন উৎপাদ কর কি? বিক্রয় কর বেচার ব্যাট ক্রয় কর ক্রয়ের পর যে ব্যাট দাও মানে আপনারা এতক্ষণ জানছেন না না আমি বলি শুনেন উৎপাদ কোনটা করে বলেন বেচার সময় না শুনেন উৎপাদ কখন হয় বেচার সময় উৎপাদ হয় কিনা বলেন? জি স্যার বিক্রয়ের সময় চিল্লাচিল্লি করা লাগে, খারাপ লাগে। আচ্ছা থাক ওইভাবে না স্যার এনবিআর কেউ থাকলে কিছু মনে করেন না, আমরা ক্লাস করার জন্য মজা করতেছি। তাহলে বেচার সময় যে ব্যাটটা দেয় ওটা নিয়ে তো ঝামেলা। জি স্যার। তাহলে এই উৎপাদ করের বিপরীতে যেটা কিনবেন এটাই রেট পাবেন না? জি স্যার। দাঁড়ান বইটা একটু সমস্যা তো আমি একটু স্যার আজকে ক্লাসটা অনেক একটু মানে নেটে অনেক সমস্যা করতেছে না, ভয়েস গুলো অনেক সময় বেজে আসতেছে। এখন আপনি একটু দেখেন, আপনি ওই যে নেটওয়ার্কের একটু দূরে আছেন আমরা কিনা? ঠিক পাচ্ছি স্যার। আচ্ছা দেখেন তাহলে কি বলছে দেখেন এখানে কি বলছে যে সরবরাহের উপর উৎপাদ করের বিপরীতে নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত, তার মানে কি বলেন এটা না পাওয়া লিস্ট কিনা? জি স্যার। কথাটা একটু বুঝি নাই স্যার, একটু যদি বুঝে বলছে এখানে কি বলছে দেখেন, আমি তো দাগ দিতে হবে আমার মানে পিডিএফ একটু করতেছে দেখেন, বলছে নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত মানে কি? এই যে এই মাউসটা দেখেন, নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত মানে কি? নিম্ন ব্যতীত মানে নিচের গুলি বাদে রেয়াত পাবেন বলছে না? দেখেন কি বলছে, নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন। তার মানে কি এই নিচের গুলি রেয়াত পাইবেন না। বুঝছি স্যার, এগুলো বাদে বাকিগুলো রেয়াত পাবো। হ্যাঁ এই তো ধরতে পারছেন। তাহলে এখন যদি কোনো কর্মকর্তা বলে ভাই আপনি যে রেয়াত দিচ্ছেন এটা কোথায় আছে, আপনি বলবেন স্যার ধারা 46 হচ্ছে রেয়াত না পাওয়ার লিস্ট। আমি যদি ধারা 46 অনুযায়ী কোনো আমার লেনদেন যদি অযোগ্য ঘোষণা না হয় আমি রেয়াত পাবো না। দেখেন তো জি স্যার। জি স্যার। ধারা 46 অনুযায়ী আমার কোনো লেনদেন যদি আটকা না পারে তাহলে আমি রেয়াত পাবো না ভাই? পাবো স্যার। তাহলে তর্কের দরকার নাই, বলবে স্যার আমি রেয়াত পাবো না, কোথায় একটু দেখা দেন, আমি মাইনা নিব। ঠিক আছে, মিষ্টি কথা দিয়ে অনেক কিছু করা যায়। আচ্ছা দেখেন যেগুলো থাকবে না বাকিগুলো আমি রেট পাবো। আপনার কথা স্যার নিচের এইগুলো ব্যতীত কি স্যার আমরা বাকিগুলো সব রেট পাবো তাই তো স্যার? হ্যাঁ ধারা 46 যদি কিছু আপনি যদি পড়বেন, আপনার কোনো লেনদেন যদি ধারা 46 দ্বারা আটকা না পড়ে তাহলে আপনি রেয়াত পাবেন। তাহলে রেয়াত পাবো। আমরা ধারা 46 শেষ করি, দেখেন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। রেট পাবো না স্যার। হ্যাঁ শুধুমাত্র নিচের যে নিচে এই যে বলা আছে যে আপনি যে নিম্নলিখিত ব্যতীত জি রিয়াদ পাবো, শুধু নিচের গুলো আমরা রিয়াদ পাবো না জি 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 শেষ করি দেখেন। একই মালিকানাধীন মানে কি বলেন? এক বলছে দেখেন আমি লাইনটা পড়ি, আগে লাইনটা পড়ি, সরি ভাই রাগ করেন না। একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী বা সরবরাহ গ্রহণকারীর মধ্যে উপকরণ ক্রয় বিক্রয় ক্ষেত্র ব্যতীত যদি কোনো করযোগ্য সরবরাহের মূল্য 1 লাখ টাকা অতিক্রম করে উক্ত সরবরাহের সমুদয় পণ ব্যাংকিং মাধ্যম ব্যতি রেখে পরিশোধ করা হয়। আপনি মনে করেন কোনো পণ্য বা সেবা কিনছেন 6.3 দ্বারা, যেটা টোটাল ভ্যালু 1 লাখ টাকা অতিক্রম করছে, তাহলে সম্পূর্ণ টাকা নগদ দিলে রেট কাটা যাবে না? যাইবে স্যার। এখন যদি আপনি এরকম হয় যে 2 লাখ টাকা বা 1 লাখ টাকার পণ্য কিনছেন, 10,000 টাকা ব্যাংকিং চ্যানেলে দিচ্ছেন বা বিকাশে দিচ্ছেন, তাহলে কি এই যে মোবাইল ব্যাংকিং বলছে তাহলে রেট বাচ্চা যাবো না? জি স্যার। এখন কেউ যদি এরকম হয় কন্টিনিউয়াস লেনদেন করেন, তাহলে সবসময় ক্যাশে করেন, তাহলে কি মাঝে মধ্যে একটা দুইটা চেকে দিতে হবে কিনা বলেন? জি স্যার। জি সবগুলি না দিয়া কি একটা দুইটা চেকে দিলে হবে? কিন্তু বলছে একই মালিকানাধীন। শুনেন এখন আমাদের এখানে একটা কনসেপ্ট ভুল আছে, একটা কোম্পানি বাবার নামে একটা কোম্পানি মার নামে একই মালিকানাধীন কিনা বলেন? না স্যার এটা না, কিন্তু দুইটা কোম্পানি যদি একই মালিকের আন্ডারে হয় তাহলে একই মালিকানাধীন না গ্রুপ অফ কোম্পানিগুলি? তাহলে দুইটা গ্রুপের যদি একই মানে মালিকানা বা বোর্ড একই হয়, তাহলে এক কোম্পানি যদি আরেক কোম্পানির কাছে বিক্রি করে তাহলে বলছে এখানে কি ব্যাংকিং চ্যানেল লাগবে না। এখন যদি একটা হয় যে একজন চেয়ারম্যান 3 জন ডিরেক্টর আর অন্য কোম্পানির মালিক আলাদা, তাহলে একই মালিকানাধীন হবে কিনা বলেন? আলাদা হবে স্যার। তাহলে এখন ব্যাটের বাসায় আপনি একটা মানে গোদামিল দিতে পারবেন, কিন্তু যদি কোনো ট্যালেন্ট কর্মকর্তা পড়ে যায়, সেদিন যদি বলে আপনার ওই যে ইনকর্পোরেশন নাম্বারটা নিয়ে আসেন, আমি দেখবো এখানে যে মালিকানা যা আছে ওইখানে মালিকানাটা আছে, ধরা খেয়ে যাবেন না? এটা একটা কি বলেন? বুঝতে পারছেন? এখন মনে করেন আপনি একটা কোম্পানি নিজাম ট্রেডিং বাবার নামে, আবার মাহাদি ট্রেডিং কি মার নামে, দুইটা মালিকই তো আপনি তো সব কার্যক্রম করেন, কিন্তু লাইসেন্স তো বাবার নামে মার নামে, একই মালিকানাধীন হবে বলেন? না স্যার। স্যার বিন নাম্বার তো আলাদা আলাদা বিন নাম্বার হলে তো স্যার বোঝা যাবে যে না না আমি বলি আপনার ট্রেড লাইসেন্স বস, আমি বলি
আপনি তো দুইটারই মালিক, এখন আপনার কর্মকর্তা এইভাবে রাখতেছে। এখন আপনার যখন ট্রেড লাইসেন্সে গেছে দেখা যাচ্ছে একটা মার নামে নেওয়া, একটা কি বাবার নামে নেওয়া, একটা আপনার নামে নেওয়া, তাহলে তিনটা কোম্পানির মালিক তো আপনিই, লাইসেন্স তো গেছে তিনজনের নামে, তাহলে একই মালিকেরা দিন কি সঠিক আছে? না স্যার। কিছু ভুল আছে কিনা বলেন? ভুল আছে আচ্ছা বলেন আপনার কি দেখতেছেন? এক গ্লাস পানি। আচ্ছা অর্ধেক গ্লাস এক পানি। ভাই বলছে এক গ্লাস পানি, আর অন্যরা কি দেখতেছেন? অর্ধেক খালি। অর্ধেক খালি। তাহলে বুঝছেন তো, এখন যে কর্মকর্তার দায়িত্বে থাকবে সে বলতে পারে না যে ভাই ঠিক আছে ট্রেড লাইসেন্স তিনটা মালিক যদি এক হয় আমি তাহলে এই দ্বারা মাইনা নিব। জি অবশ্যই বুঝছি এখন স্যার। যদি ছোট্টখাটো ব্যবসায়ী হন 5 লাখ টাকা রেয়াত হয়, উনি হয়তো আপনার গাড়ি নেন। শুনেন আমাদের দেশে অনেকে ব্যাট জানে না, অনেক সময় ছাড় দিয়ে দেয়, আর এটা তো তাদের মহানুভবতা, কি বলেন? জি স্যার। কিন্তু আমরা দিনকাল খারাপ হইতেছে, এখন ব্যাট ট্যাক্স আস্তে আস্তে এক হয়ে যাচ্ছে না, তাহলে আপনার আগের মতো কি আছে দিনকাল বলেন? না স্যার, তাহলে অনেক কথা প্রকাশ্যে বললে চাকরি থাকবে না, বুঝছেন, বলা যাবে না। তাহলে এই এই ধারাটা ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। খ, যদি আমদানিকৃত সেবা সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সেবা গ্রহীতা কর্তৃক দাখিলপত্রে উক্ত সেবার বিপরীতে পদেও উৎপাদ কর ধারা 20 অনুসারে পৃথকভাবে প্রদর্শন না করা হয়। এখন মনে করেন আপনি সার্ভিস কিনছেন, আপনি রিটার্নে সার্ভিস এন্ট্রি দেন নাই, তাহলে রেট পাবেন? না স্যার। না, না। স্যার ফরেন সার্ভিসে কি রিয়াত পাবো স্যার? আচ্ছা আপনি বলেন, ফরেন সার্ভিস আপনি কিনছেন, আপনি ধারা জি, 36 স্যার। অনুযায়ী 6.3 পাইছেন? স্যার ফরেন সার্ভিসে স্যার 6.3 পাওয়া যায় না। আচ্ছা কি পাওয়া যায়? এটার পেমেন্টটা কিভাবে দিচ্ছেন? না না অসুবিধা নাই। এটার পেমেন্ট শোনেন। এটার পেমেন্ট স্যার ব্যাংকে আচ্ছা হয় এই যে ডলারে স্যার। আপনার এখানে কি বলছে, ধারা 20 বলছে কিনা বলেন? বলছে কি জি স্যার। ধারা 20? একটু পরে আমরা দেখাবো যে কোন কোন জিনিস ব্যাট চালান, কি 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 বলছে দেখেন, এখানে লেখা আছে কোন কোন জিনিস ব্যাট চালান। এখানে বলা আছে না একমাত্র ধারা 20-এর উপধারা 2 অনুযায়ী ট্রেজারি চালান, কি বলেন? ট্রেজারি আছে স্যার, ট্রেজারি দেওয়া হয়। আপনি বলেন ধারা 20-এর উপধারা 2 অনুযায়ী কি ট্রেজারি চালান। এখন ট্রেজারি, আপনি বিদেশ থেকে ট্রেজারি। একটা সার্ভিস কিনছেন, ধারা জি, স্যার। 20 অনুযায়ী ব্যাট ট্রেজারি চালান, এটাও ব্যাট চালান, আপনি রেট পাবেন যদি এটা ওই অন্যান্য বিধানগুলির উপরে মাইনে আসেন। জি স্যার। একটু নিষ্পত্ত যাই ওয়েট করে ইয়া দিব, আমি তো পলাই যেতেছি না, ঠিক না? তাহলে বলে সার্ভিস কিনলে রেট পাবেন কিনা সঠিকভাবে এন্ট্রি দিলে। এখন সার্ভিস স্যার। কিনছেন রিটার্ন এন্ট্রি দেন রেট পাবেন? না স্যার। এখন চালাক যে আছে সে বলবে রেয়াত নেই তো রিটার্নে, কি বলেন? রিটার্নে এটাই তো কিনা স্যার। রেয়াত এমনি পাবো না, এটা জাস্ট এটা করণে কি হয়েছে, একটা দিয়ে উত্তর একটা হয়ে যায়। আচ্ছা তারপরে ইয়াতে যাই, চা দিতে গ, যেই কর মেয়াদে চালানপত্র, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল করেন, যেই কর মেয়াদে চালানপত্র বা বিল অফ এন্ট্রির মাধ্যমে উপকরণ ক্রয় বা সংগ্রহ করা হয় সেই কর মেয়াদ বা তৎপরবর্তী 4 কর মেয়াদ, কি বলছে? 4 কর্মের 4 মাস। সবাই 4 খুব মাস। ভালো করে খেয়াল করেন, কি বলছে? সেই কর মেয়াদ বা তৎপরবর্তী 4 কর মাস। মেয়াদের মধ্যে উপকরণ কর রেয়াত গ্রহণ না করেন, তাহলে এটা cancel হয়ে এটিটাও যাবে। এক অবস্থা। এখন বলেন এই মাসে আপনি যদি একটা বিল অফ এন্ট্রি দিয়ে পণ্য কিনেন, আছে কয় তারিখ? আজকে স্যার 28 তারিখ। 27 তারিখ এপ্রিল মাসের। পরবর্তী জি, 4 স্যার। কর মেয়াদ মানে কি? এপ্রিল, মে, জুন, মে 27। জুলাই, আগস্ট মাসে রিটার্নের রেয়াত পাবেন না? অবশ্যই 27 তারিখ। তাহলে এই মাসে 3 দিন কি বোনাস না? বোনাস স্যার আবার 15 দিন পাবো স্যার। আরে ওটা তো আলাদা। আগস্ট মাসে রিটার্ন যা সেপ্টেম্বরে 15 তারিখে জমা দিবেন, এটা তো যদি জি, স্যার। নিয়ম না, তাহলে ওটা কি বোনাসের উপরে বোনাস না? বোনাসের ওর বোনাস স্যার। তাহলে বলছেন তো হ্যাঁ। পরবর্তী 4 কর মেয়াদ। এখন আজকে থেকে পরের 4 মাস, এই মাস তো পাবেন কর মেয়াদ মানে 1 মাস, আমরা জানি না, কি বলেন? তাহলে জি। কেউ যদি বলে যে ভাই 4 মাসের মধ্যে রেয়াত নেওয়া যায়, কই পাইছেন? আপনি করবেন ধারা 46 এই জায়গায়, কি বলেন? 40। কোন পাইছেন? জি। পাইছি স্যার। আচ্ছা তারপরে আছে গ, প্রযোজ্য ক্ষেত্রে চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্র ব্যতীত অন্যের অধিকারে দখলে তত্ত্বাবধানে রক্ষিত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সঞ্চয় কর। এখন মনে করেন আপনি একটা পণ্য কিনলেন, গোডাউনে জায়গা নাই, অন্য জায়গায় রেখে দিচ্ছেন, হ্যাঁ, ব্যাট অফিস লোকের আইসা আপনি এটা 6.4 দিয়ে পাঠাই দিয়েছি স্যার। অফিসে প্রোডাক্ট পায় নাই, তাহলে রেট পাবেন? না স্যার। কি বলেন? আমাদের দেখবেন যে অনেকের বিনের মধ্যে একাধিক গোডাউন থাকে, বিনের তথ্য আপডেট করে নাই, হ্যাঁ, এরকম অনেক ব্যবসায়ী আছে। এখন যদি আপনি বলেন যে হ্যাঁ আমার যাত্রাবাড়ি একটা গোডাউন আছে, ওখানে আমি র মেটেরিয়াল লেগে দিছি, ব্যাটের অফিসের বিনের মধ্যে অ্যাড নাই, তাহলে রেট কাটে দিতে পারে না অভিযানে আসলে? পারে স্যার। অথবা আপনি বললেন চুক্তিভিত্তিক প্রোডাকশন মানে কি? আপনি একজনকে বললেন ভাই তুমি এই প্রোডাক্টটা বানাই দিবা, এই প্রোডাক্টটা বানাই দিবা, আমি তোমাকে প্যাকিং মেটেরিয়াল র মেটেরিয়াল দিয়ে দিব, Raw material সব ট্রান্সফার কিনে চালান দিচ্ছি, দিতে হবে না?
অবশ্যই স্যার, এটা আমরা এই চুক্তিভিত্তিক উৎপাদন হলেই তো একমাত্র র মেটেরিয়াল দিবেন, এছাড়া কি দিবেন? না স্যার। না তাহলে এই চুক্তিভিত্তিক উৎপাদন স্যার, এখন আপনি যদি বলেন যে আমার চট্টগ্রাম থেকে 1 কন্টেনার প্রোডাক্ট আসছে, ফ্যাক্টরিতে জায়গা না, আমি একটা ওয়্যার হাউসে রাখছি, আপনার বিনের মধ্যে ওয়্যার হাউসের ঠিকানাটা অ্যাড নাই, তাহলে কি রেট কাটা যাবে না? কাটা যাবে স্যার। তাহলে যেই জিনিস আপনার কন্ট্রোলে নাই, পানিতে মনে করেন আইসা ময়দা সব নষ্ট হয়ে গেল, মনে করেন গ্লুজ নষ্ট হয়ে গেল, তাহলে রেট পাবেন? মানে যেই জিনিস পুনরায় বিক্রি করতে পারবেন ওইটাই রেট পাবেন না? জি স্যার। মানে এই যেই জিনিসের রেট পাবেন ওই জিনিস কি করতে হবে? আপনার হেফাজতে থাকতে হবে। দেখেন ধরতে পারছেন কিনা? পারছি স্যার। যদি কোনো পণ্য বা সেবা বিধি দ্বারা নির্ধারিত ক্রয় বিক্রয় হিসাব পুস্তকে বা ক্রয় বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত না করা হয়, যে আপনি পণ্য কিনছেন কিন্তু কি করেন নাই, এই 6.1 বা 6.2 এন্ট্রি দেন নাই, তাহলে রেয়াত পাবেন না স্যার, পাবো না স্যার। তাহলে এখন আপনি রেয়াত নিতেছেন, খাতাপত্র রাখে না, ব্যাট অফিসের লোক আইসা যদি স্যারেরা যদি আপনার বলে যে ভাই আপনি রেজিস্টার করে দেখাইতে না পারেন, তাহলে ওই দিন সব রেয়াত কাটিয়ে দিবে না? স্যার এখন তো সব সফটওয়্যারে হয়ে যায় 6.1 সফটওয়্যার হয়ে যায়। এখন যদি এরকম হয় এনবিআর অথরাইজ ব্যাট সফটওয়্যার হয়, তাহলে কি খাতাপত্র রাখা লাগবে? কি বলেন? না স্যার। আমরা তো জানি যে এনবিআর অথরাইজ সফটওয়্যারে কি করা লাগে না, খাতাপত্র লাগে না। এখন আপনি খাতাপত্র লাগে না, এনবিআর স্যার। অথরাইজ না একটা সফটওয়্যার নিয়ে নিছেন, তাহলে বলেন এই উসিলা কাজে হবে? না স্যার, এনবিআর স্যার অথরাইজ না দিলে তো সফটওয়্যার ইউজ করা যাবে না। না না, শুনেন, বাংলাদেশের মানুষজন তো সবসময় সবকিছু খেয়াল করে না। দেখা গেল যে আগের থেকে সফটওয়্যার ছিল, তারা আপনারা বুঝাইছে, আপনি নিয়ে নিছেন, আপনি চেক করেন নাই, হয় না অনেক সময়? হয় স্যার। শুনেন, আমাদের দেশে আপনারা যারা জব করেন, স্যারেরা কি করে, বেতন বাড়ায়? বলেন তারাই স্যার। না না, কর্মকর্তাদের বেতন বাড়ায়? 3টা বছর না গো থাকলে স্যার, বাড়ায় না। বাড়ায় না। কিন্তু যখন সে চেঞ্জ হয় এর চেয়ে বেশি বেতন দেয় একজন, আনে না? আনা জি তাহলে তাহলে অনেকে দেখবেন যে ওই এনবিআর স্যার এখন তো স্যার এখন তো আরো কম বেতন দিয়ে পাচ্ছে স্যার, বেশি বেতন দিয়ে তো আনবেও না, আরো কম বেতন দিয়ে বেশি দাঁড়ান পরিশ্রম না, করাচ্ছে বর্তমানে। সস্তার হবে কি 3 অবস্থা? কি অবস্থা হবে? সস্তার তিন অবস্থা। সস্তার 3 অবস্থা। আমি তো কাজ করি, এই যে একজন আমাকে 3 বছর আগে ফি দেয় না, এখন তো 3 গুণ দিতেছে, তাহলে কি বুঝছেন? এবার 3 বছরে ক্যান্সার তৈরি করে রাখছে, বুঝেন নাই? সস্তার 3 অবস্থা। আপনি যেমন শোনেন, আপনি যদি মনে করেন টাটকা যে দেশি মুরগি খাবেন, তাহলে ডিমের আলি কিন্তু ডজন কিন্তু 280 টাকা। আর যদি বলেন ব্রয়লার মুরগি খাবেন, ডিমের ডজন কত 140 টাকা। কারণ আমি তো এখন ব্যবসা নামতেছি, তাই আমি এই খোঁজখবর রাখি জানি। স্যার যেমন গুড় তেমন মিষ্টি, তাহলে গ্রাম্য ভাষায়। তাহলে এইভাবে চিন্তা করেন। জি স্যার। স্যার এই ভিডিওগুলো আসলে ইয়াদের দেখা উচিত, বড় বড় কোম্পানির যারা সিএফও আছে তাদের না দেখা না না, উচিত। ওরা দেখলে দেখবে না, ওরা সবাই আমাকে পছন্দ করে না, ঠিক আছে? আমরা ছোটদের নিয়ে আসি, এটাই ভালো, ঠিক আছে? বড় যেমন থাক। একটা জিনিস তো জানতে ছিলাম স্যার, আপনার এই সোল প্রপার্টির ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আর আইআরসি একই ঠিকানা, কিন্তু উনার ওই ঠিকানাটা যে দেওয়া ছিল ওই ঠিকানার জায়গায় সে একটু দূরে একটা নতুন জায়গায় গোডাউন নিয়েছে। এখন কি স্যার তাহলে বিনে কি আবেদন করে কি ঠিকানা পাল্টাতে হবে? এই বিনা সবই আবেদন আমি বলে শোনেন, কালকে গিয়ে আপনি 2.1 ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে ওই যে ব্রাঞ্চ অ্যাড করা যায়, ওখানে যায় ওই ট্রেড, ওই যে আপনাকে ওখানে কি ট্রেড লাইসেন্স আছে যেখানে গোডাউন আছে? স্যার যেখানে গোডাউন ভাড়া নেওয়া ছিল কোনো ট্রেড লাইসেন্স করেনি, তবে ট্রেড এই লাইসেন্স না 80 করলে আপনি অ্যাড করতে পারবেন না, কারণ অ্যাড করলে আপনি অ্যাটাচমেন্টটা চাবে। আচ্ছা, তাহলে কি স্যার এখন তাহলে কি তার দুইটা ট্রেড লাইসেন্স মেইনটেইন করতে হবে? বস আপনি বোঝেন, আমার একটা ফ্যাক্টরি করতেছি, আমার ঢাকার অফিসে ফ্যাক্টরি অ্যাড্রেস, বুঝছেন? আমার রপ্তানির লাইসেন্স কোন জায়গায়? ঢাকার অফিসে, কিন্তু আমার ফ্যাক্টরি তো কুমিল্লায়। এবার চিন্তা করেন, আইআরসি তো ঢাকার অফিসে ঠিকানায়। নিজের জায়গায় হয় স্যার? ভাই গোডাউন নিজের জায়গায় হলে আপনাকে ওই এলাকা থেকে একটা নিবন্ধন নিতে হবে না? শোনেন, আমি আপনাকে বলি, আমি বাংলাদেশে শোনেন, আমি বলি, আমি বাংলাদেশের শীর্ষ, নাম বলবো না, গোপনীয়তা বুঝে নেবেন, আমি বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা কাপড়ের ব্র্যান্ডের অ্যাডভাইজার, হ্যাঁ, যাদের 110টা প্লাস শোরুম, বসুন্ধরাতে 7টা আছে, তাদের 110টা ট্রেড লাইসেন্স না? অবশ্যই। কি বলেন? তাহলে তাদের বিন কিন্তু একটা, কারণ প্রত্যেক জায়গায় জায়গায় যখন ব্যবসা করছেন আপনি ট্রেড লাইসেন্স নিছেন, রাজশাহীতে নিছেন, কুমিল্লায় নিছেন, চাঁদপুরে নিছেন, কিন্তু বিন কিন্তু একটা, সবগুলো ব্রাঞ্চ হিসেবে অ্যাড করে দিচ্ছেন। জি জি এবার চিন্তা করেন, কারণ ওই এলাকা থেকে ব্যবসা করতে দিবে না তো আপনার ট্রেড লাইসেন্স ছাড়া। আচ্ছা ভাই, আপনারা অন্যদিকে ডাইভার্ট করেন না, লাস্টে বস্তু উত্তর ইয়া করি, কিছু মনে করেন, নাহলে আমি শেষ করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা দেখেন কে আপনার কোন জায়গায় ছিলাম, এই জায়গায় বসে, তাহলে উম্মবন্ধ বলছেন, বলেন এখন যদি কেউ ক্রয় বিক্রয় হিসাব না রাখে তাহলে রেয়াত কাটা যাবে কিনা? তাহলে রেয়াত নিতে হলে খাতা পত্র রাখতে হবে। চ 6.2 জি জি 6.12 আপনি উৎপাদনকারী হলে ক্রয় হিসাব, আমরা তো এগুলো নেক্সট প্র্যাকটিক্যালে দেখবো, ক্রয় হিসাব 6.1 6.2, আর যদি
যাহা কিনেন তাহাই বেচেন, তাহলে 6.2.1 রাখতে হবে। 6.2.1 আচ্ছা দেখেন যদি কর চালান পত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের নাম ঠিকানা নিবন্ধন নাম্বার উল্লেখ না থাকে, মনে করেন আপনি 6.3 দ্বারা পণ্য কিনছেন, আপনার নাম ঠিকানা ঠিকমতো লেখা নাই, নামের স্পেলিং ভুল আছে, হবে এবিসি ফুডস লিমিটেড, সে লেখা দিচ্ছে এবিসি ফ্যাক্টরি, তাহলে রেট পাবেন? না স্যার, এই কথা আলোচনা করবো। আপনারা আমি একটা একবার একটা অভিজ্ঞতা হয়েছে এরকম, আমার এক ক্লায়েন্ট টাইলস কিনছে, সে টাইলস কোম্পানি যে সাপ্লায়ার সে দেয় নাই, সে কি করছে, যে কোম্পানি টাইলস উৎপাদন করে তার চালান না দিছে, তাহলে রেট হবে বলেন? না স্যার। আপনি বোঝেন, আপনার কোম্পানি হচ্ছে ধরেন এবিসি রিয়েল এস্টেট, উদাহরণস্বরূপ আর কি, এটা কাল্পনিক কোম্পানি যদি থাকে তাহলে মনে করেন জাস্ট বোঝানোর জন্য, এবিসি মানে কোম্পানি আছেও মনে হয়, যাক ধর নিজাম রিয়েল এস্টেট। এখন আপনি নিজাম সিরামিক থেকে টাইলস কিনছেন, তাহলে বলেন আপনি কিনে নিজাম ট্রেডিংকে সাপ্লাই, মানে নিজাম ট্রেডিং সব তো নিজাম হয়ে জামেলা, মাহাদি ট্রেডিং নিজাম রিয়েল এস্টেটকে কোটেশন দিছে, তাহলে চালান দেওয়ার কথা কে বলেন? মাহাদি ট্রেডিং নিজাম রিয়েল এস্টেটকে কোটেশন দিছে, আমি টাইলস সাপ্লাই দিব, তাহলে ব্যাট চালানে বিক্রেতার নাম কি তার কথা, মাহাদি ট্রেডিং না? কিন্তু সে কি করছে, জামিল সিরামিক থেকে নিয়ে নিজাম রিয়েল এস্টেটে দিয়ে দিছে, তাহলে বলেন ব্যাট চালান দেখে বোঝা যাচ্ছে না ক্রেতা বিক্রেতাকে, কিন্তু অ্যাকাউন্ট কি মাহাদি ট্রেডিং এর অ্যাকাউন্টে ঢুকছে কিনা? জি, মাহাদি ট্রেডিং এর ঢুকছে, কিন্তু সাপ্লাই দিছে কে? জামিল রিয়েল এস্টেট, হ্যাঁ জামিল জামিল টাইলস। এখন মনে করেন এখানে তাহলে ক্রেতা বিক্রেতা ঠিক আছে, যদি ক্লোজ অডিট হয়, অ্যাকাউন্ট ধরে অডিট হয়, তাহলে এই রেট টাকা যাবে না? জি, রেট করা যাবে। তাহলে আমার এই ধরনের অভিজ্ঞতা হয়েছে যে সাপ্লায়ার কি করছে, যে সাপ্লাই দিচ্ছে তার অ্যাকাউন্টে টাকা চলে গেছে, কিন্তু সে কি করছে, ওই কোম্পানিকে বলছে আপনি নিজাম রিয়েল এস্টেটের নামে বেচালান কাটা দেন, তাদের তো টাইলস বেচার দরকার, তাহলে বলেন এখানে 2 নম্বরে হয়েছে কিনা? অবশ্যই না, বোঝা মিলেছে না? তাহলে এগুলিও কি, এগুলিও ঘটে, কাজ করতে গেলে আপনি কি টের পাবেন অনেক কিছু। আচ্ছা তাহলে দেখেন, তাহলে কি বলছে, যদি পণ্য বা সেবা কিনেন, তাহলে এই কর চালান পত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের নাম ঠিকানা নিবন্ধন নাম্বার থাকতে হবে কিনা বলেন? অবশ্যই থাকতে হবে স্যার। তাহলে আপনি ক্রেতা বিক্রেতা ঠিক থাকলে আপনি কি পাবেন, রেয়াত পাবেন, না থাকলে কি পাবেন না, রেয়াত পাবে না। দেখেন ধরতে পারছেন কিনা? আচ্ছা, আমদানিকারক, আপনি একজন ইম্পোর্টার থেকে কিনছেন, আমদানিকারকের নিকট হইতে সরবরাহ গ্রহণের ক্ষেত্রে আমদানিকারক কর্তৃক ইস্যুকৃত কর চালানপত্রে আমদানি সংশ্লিষ্ট বিল অফ এডিং নাম্বার উল্লেখ না থাকিলে এবং কর চালানপত্রে বর্ণিত পণ্যের সহিত আমদানিকারকের কি ওই বিল অফ এডিং বর্ণনা মিল না থাকলে তাহলে রেয়াত পাবেন না। তাহলে আপনি যদি কোনো কমার্শিয়াল ইম্পোর্টার থেকে পণ্য কিনেন, তাকে বলবেন না ভাই এই 6.3 আপনি লিখে দেন, আপনার ওই যে বিল অফ এডিং নাম্বার লিখে দেন, বলবেন না আরএসএস কোড, বলবেন কিনা? এখন যদি আপনি কমার্শিয়াল ইম্পোর্টার থেকে কিনেন, ব্যাটের সাদা যদি পায় যে কমার্শিয়াল ইম্পোর্টার থেকে কিনছে কিন্তু বিল অফ এডিং নাম্বার আরএসএস কোড লেখা নাই, তাহলে রেট কাটিয়ে দিবে না? এখন যদি মনে করেন ট্রেডিং ব্যবসায়ী থেকে কিনে, তাহলে বলবেন না স্যার এটা ট্রেডিং ব্যবসায়ী থেকে কিনছি, কি বলেন? কারণ এটা করছে কেন জানেন? আপনি জানেন যে বন্ডের প্রোডাক্ট এনে অনেকে কিন্তু খোলা বাজারে বিক্রি করে, যাতে বন্ড লাইসেন্স দিয়ে যারা আনে তারা কিন্তু এই ব্যাট চালান আপনাকে দিবে না, আপনি যা মন চায় বলে উনি কিন্তু আপনার চালান দিবে না, যাতে এগুলি না করতে পারে। বুঝতে পারছেন? বন্ডের মাধ্যমে যারা স্যার এই যে ফ্যাসিলিটি পায় স্যার, শোনেন, বন্ডের মাধ্যমে আনলে কোনো ডিউটি দেওয়া লাগে না, শুধু 2-3 হাজার টাকা সিএনএফ এর কমিশন টমিশন এগুলো চার্জ দেওয়া লাগে, আর কিছু দেওয়া লাগে না, কোনো ব্যাট সিডিএ আর কিছু নাই, ঠিক আছে? এটা রাষ্ট্রের ক্ষতি না, এটা কারা? না শোনেন, সরকার তো ভালো উদ্দেশ্যে দিছে যে আপনি বন্ড লাইসেন্স নেবেন, র মেটেরিয়াল আনবেন, পণ্য উৎপাদন করে বিদেশে পাঠিয়ে দেবেন, সরকারের দেশে কি বৈদেশিক মুদ্রা আসবে, আপনি বিশ্ববাজারে টিকতে পারেন। এখন আমাদের সরকারি লোককে তো এগুলো মেইনটেইন করে নিয়ে আসে, সরকারি লোককে তো মেইনটেইন করে নিয়ে আসে ভাই। এখন কি করলাম, বাংলাদেশের অধিকাংশ লোক সুযোগের অভাবে সৎ, বুঝছেন? সুযোগ দিয়া দেখেন, ঠিক আছে? অধিকাংশ লোক সুযোগের অভাবে সৎ। আর কোন উৎপাদনকারী কি র মেটেরিয়াল স্যার উৎপাদন কাজে ব্যবহার না করে বিক্রি করতে পারবে স্যার? আমি কি বলছি আগে বোঝেন, এই উৎপাদনকারী কি বন্ড লাইসেন্স নিছে না নরমাল উৎপাদনকারী? নরমাল উৎপাদনকারী। আচ্ছা মনে করেন আপনি একটা র মেটেরিয়াল আনছেন, কোনো কারণে আপনি উৎপাদন করবেন না, র মেটেরিয়ালটা বেচে দিতে পারেন, আপনার অধিকার তো আছে, দেন, অসুবিধা কি? কিন্তু স্যার 4.3 দিতে হবে স্যার।
আচ্ছা নিয়ম অনুযায়ী তো দেওয়া উচিত না? আপনি শোনেন 4.3 দিবে না কারা কারা, এটা রেফারেন্স আছে 2020 সালে 8 নম্বর ব্যাখ্যা বলা আছে সেবা প্রদানকারী 4.3 দিবে না। মূল্য সংযোগ করা সম্পদ শুল্ক আইনের বিধিমালা বিধি 21-এ বলা আছে কি রপ্তানিকারক শক দেওয়া লাগবে না রেয়াত না নিলে। আর কয়দিন আগে একটা রেফারেন্স আসছে না, এছাড়া আসছে না সুপার শপের কি শক দেওয়া লাগবে না। এছাড়া বলেন শক দিবে না এমন কোনো প্রমাণ আছে কেউ? তাহলে বলেন ট্রেডিং ব্যবসায়ী উনি যদি যাহা আনে তাহাই বেচে, উৎপাদন না করে কাঁচামাল বেচে দেয়, তাহলে ওনার শক দিতে হবে না? হ্যাঁ, উত্তর হলো এটা। এখন আপনি না দিলে আপনি শক না দেওয়ার জন্য ধারা 85 দেখবেন এটা কি ফাইন দেওয়ার বেতন আছে। রেয়াত দুদিনের রেয়াত তো কাটাই যাবে। তাহলে খেয়াল করে 6 বছর সবাই বরিকার্য ব্যাংক গ্যারান্টির মাধ্যমে খালাসকৃত উপকরণ বা পণ্যের ক্ষেত্রে যেই কারণে উক্তরূপ ব্যাংক গ্যারান্টি গ্রহণ করা হয়েছে তা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হইলে উক্ত ব্যাংক গ্যারান্টির অংশের সহিত সংশ্লিষ্ট উপকরণ কর। মনে করেন আপনি আমরা এখন বাজেট হবে না, বাজেটের সময় সরকার বিভিন্ন জিনিসের দাম বাড়ায় কিনা বলেন? আচ্ছা এখন আপনারা মনে করেন এই যে মে মাস বা জুন মাস বাজেটের একটু আগে আগে ওই সংসদ অধিবেশনে যখন বাজেটটা পাস হয় তখন আমরা শুনি না যে এই পণ্যের ভ্যাট বাড়তে পারে, এই পণ্যের তখন দেখবেন যে ইলেকট্রনিক্স পণ্যের একটা বাজারে ঘাটতি তৈরি হয় না প্রতি বছর যেগুলি ভ্যাট বাড়ে। তাহলে এমন একটা র মেটেরিয়াল আনছেন যেটা কি প্রতি বছর ভ্যাট বাড়ে, তাহলে আপনি ওই কাস্টম যখন বলবেন না ভাই এটা ডিউটি দিয়ে আসেন এবার বাজেটের ডিউটি বাড়বে, তখন বলতে পারেন না যে ভাই আমার এই তফসিলি ব্যাংকে এত টাকা আছে আমি এত কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিয়ে নিয়ে গেলাম, যখন সরকার রাজস্ব বাড়াবে আমি এখান থেকে দিয়ে দিব, হইতে পারে কিনা বলেন? এভাবেই তো হয়। অথবা এরকম হইলো আপনি একটা প্রোডাক্ট আনলেন একটা এসএস কোডে, কাস্টম বললো না এটা এসএস কোড হবে না অন্য এসএস কোড হবে, এখানে ডিউটি বেশি, তখন আপনি বলতে পারেন না আমরা পণ্য ছেড়ে দেন আমি ব্যাংক গ্যারান্টি দিলাম, আমি যদি প্রমাণিত হয় এটা ওই এসএস কোড আমি ডিউটি দিয়ে দিব, বলতে পারেন কিনা? তাহলে এইভাবে ব্যাংক গ্যারান্টির মধ্যে দিয়ে আসছেন কিন্তু কি করেন নাই এই ডিউটিটা এখনো সরকারকে পরিশোধ করে না, তাহলে রেয়াত পাবেন না? রেয়াত পাবেন না, এটাই বুঝাচ্ছি। অব্যাহতি প্রাপ্ত পণ্য, খেয়াল করেন কথাটা কি অব্যাহতি মানে কি প্রথম তহসিলদার অব্যাহতি, ঠিক না ভাই? বাকি এসআরওদার অব্যাহতি মানে এই পণ্যের কি নাই ভ্যাট নাই। তাহলে যে জিনিস বেচার সময় ভ্যাট নাই তাহলে ওই জিনিসের কেনার ভ্যাট কি রেয়াত নেওয়া দরকার আছে? তাহলে বলছে অব্যাহতি প্রাপ্ত পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত উপকরণ কর। আপনি কেনার সময় ব্যাট দিয়েছেন, আপনি ব্যাট আদায় করছেন, কমপ্লেন ছিলেন, কিন্তু পণ্য বেচার সময় ব্যাট নাই, তাহলে কি রেয়াত নেওয়া লাগবে? রেয়াত নেবেন না। দেখেন যেমন ধরেন ডিম, আমরা স্বপ্ন বা আগোরা বা মিনা বাজারে দেখি না ডিম একটা খাসিতে করে বিক্রি করে, তারপর আটা ময়দা সুজি এগুলি প্যাকেটে করে বিক্রি করে না, বিভিন্ন কোম্পানি বস্তা করে। তাহলে এই প্রথম তফসিলের অব্যাহতি ব্যতীত আটা ময়দা সুজি চাল ডিম এগুলি যে প্যাকিং মেটেরিয়াল এটাতে ভ্যাট আছে না ভাই? তাহলে এই অব্যাহতি পণ্য বেচলে ভ্যাট নাই, কিন্তু গোস্ত এই কোম্পানি যদি প্যাকেজিং করে দেয় তো প্যাকেজিং মেটেরিয়ালে ভ্যাট দিবে না তার কেনার সময়? তাহলে বুঝছেন তো? তাহলে আপনি কেনার সময় প্যাকিং মেটেরিয়ালে ভ্যাট দিয়েছেন কিন্তু বেচার সময় প্রোডাক্ট অব্যাহতি, তাহলে আপনি কি করবেন না রেয়াত পাবেন না, যেহেতু বেচার সময় নাই। দেখেন ধরতে পারছেন কিনা? তারপরে দেখেন টার্নওভার করের আওতায় পরিশোধের টার্নওভার কর। আমরা জানি কি কর কয়টা? দুইটা না? একটা ভ্যালুয়েটেড ট্যাক্স আর একটা কি টার্নওভার কর। এখন মনে করেন ভ্যালুয়েটেড ট্যাক্স মানে ওই যে 15% ব্যাট বা 7%, কিন্তু কারো টার্নওভার যদি 30 লাখ থেকে মানে ব্যাটের আওতার নিচে হয় তাহলে সে টার্নওভার নিবন্ধন নিবে না। এখন টার্নওভার নিবন্ধনে সে 6.9 দিছে, ওইটাও তো ব্যাট চালান, কি বলেন? মানে টার্নওভার ব্যাট চালান। তাহলে টার্নওভার চালান দিয়ে কার থেকে কিনছেন আপনি কেনার ব্যাট দিচ্ছেন কিনা বলেন? মনে করেন টার্নওভার চালান দিয়ে আপনি কিছু কিনছেন, একজন টার্নওভার নিবন্ধিত, আপনার কর দিচ্ছেন কিনা? কর দিচ্ছেন, তাহলে কর কিন্তু আদায় করছে কিন্তু রেয়াত পাবেন না। কর দিচ্ছেন তাহলে কি পাবেন না? মানে ফেরত পাবেন না। তারপরে কি বলছে দেখেন, পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধিত সম্পূর্ণ শুল্ক, কোনো পণ্য যদি সম্পূর্ণ শুল্ক দেন তাহলে কি পাবেন না? রেয়াত পাবেন না। দেখেন সম্পূর্ণ শুল্ক দিলে কি পাবেন না? কারণ রেয়াত পাবেন। এখন আপনার একটা ধারা বলে দেই, এখন
এটা হলো এরকম যে আপনি বিদেশ থেকে একটা পণ্য আনছেন সম্পূর্ণ শুল্ক দিয়ে, এই পণ্যটা যদি আপনি আরেকজনের কাছে বিক্রি করেন সেই ব্যক্তিকে কি সম্পূর্ণ শুল্ক দেওয়া লাগবে? না স্যার। না হ্যাঁ, এখন এটা কোথায় আছে বলেন? দেওয়া লাগবে না, যে কোথায় আছে? স্যার বুঝছি, রেফারেন্স দিতে পারবো না। আচ্ছা লেখেন 55 যারা 55 বলা আছে, ওই যে 555 মনে রাখবেন, 555 55 বলা আছে কি দেখেন, যে একটা পণ্যের জীবন চক্রের একটা স্তরে সম্পূর্ণ শুল্ক দেওয়া লাগে। তাহলে একজন গাড়ি ইম্পোর্টার যদি সম্পূর্ণ শুল্ক দিয়ে আসে, বা কসমেটিক আমদানিকারক সম্পূর্ণ শুল্ক দিয়ে আসে, তাহলে সে দিয়ে আসছে না? এই পণ্য বা সেবার আকার আকৃতি চেঞ্জ না করে যদি আরেকজনের কাছে হস্তান্তর করেন তাহলে দেওয়া লাগবে না। এখন যদি 6.3 না থাকে তাহলে ব্যাট কর্মকর্তা দাবি করতে পারে কিনা বলেন? যে ভাই আপনি কেনার সময় চালান দেখান, কেনার সময় চালান দিলে আমি সম্পূর্ণ শুল্ক চাবো না, কিনা আপনি কেনার সময় দিয়ে আসছেন, কি বলেন? কিন্তু কেনার সময় যদি চালান না দেখাতে পারেন তাহলে সম্পূর্ণ শুল্ক দাবি করতে পারে না স্যার, পারবে না স্যার। কেন পারবে না বলেন? আপনি ধরেন উদাহরণ দেন টাইলস, আপনি টাইলস কিনে বিক্রি করেন, টাইলসের মধ্যে কেনার সময় সম্পূর্ণ শুল্ক আছে। এখন এক ভাই টাইলস কিনছে, চালান পাইছে, 6.3 পাইছে, সেই ভাই দিতে পারবে না, তার কাছে এভিডেন্স আছে। কিন্তু আপনি তো কিনছেন, আপনি 6.3 পান নাই, আপনি এভিডেন্স কি বলেন? আপনি তো না না আপনারা বুঝছেন তো। এবার ব্যাটে কিছু এখনো মানে গ্যাপ আছে কিনা বলেন জানার মধ্যে। আপনার কাছে যদি 6.3 না থাকে, আমি যদি কর্মকর্তা হই, আমি আপনাদেরকে এইচডি চাইতে পারি কিনা বলেন? ভাই আপনি তো এইচডি চাবো, ব্যাটও চাবো না, কি বলেন? কেনা ব্যাট কই চাবো কিনা বলেন? আমি যদি এনবিআর কর্মকর্তা হই, আমি যদি অডিটে যাই, আমি বলবো না ভাই আমাকে কেনা ব্যাট ক্লিয়ার করেন, বলবো কিনা? অবশ্যই বলবেন স্যার। যদি কাগজ দেখাইতে না পারবেন, বলবো না কাগজের ব্যাট দেন, এটা ব্যাট দেন। ঠিক তেমনি আপনার কেনার ব্যাটই তো নাই, তাহলে সম্পূর্ণ শুল্ক দিবেন না? বস বলেন বোঝেন। আপনারা বিডিএস এর অডিটে বসছেন, কি করে? সিএ রিপোর্ট নিয়ে যায় না, বলে না যে এত টাকার উপরে এন্টারটেনমেন্ট এত টাকা ব্যাট, উইজবারের উপরে এত টাকা ব্যাট, এভাবে বলে না? বলার পরে সাদা বলে না, এটা সাপেক্ষে যে কাগজ আছে এগুলি নিয়ে আসেন আর বাকিটা জমা দিবেন, বলে কিনা বলেন? বলে স্যার। তাহলে আপনি পারচেস করছেন 3 কোটি টাকা, তাহলে বলবে না এই 3 কোটি টাকা পারচেসে 6.3 দেখান, না দেখালে বাকিটা জমা দেওয়া লাগবে কিনা বলেন? জি স্যার। সবাই ধরতে পারছেন? তাহলে বুঝছেন তো, ট্রেনিং করে বুঝবেন যে অনেক কিছু কি এখনো গ্যাপ আছে। জি সবাই ধরতে পারছেন? তাহলে সম্পূর্ণ শুল্ক থাকতে হলে কি এভিডেন্স থাকতে হবে কিনা বলেন? অবশ্যই থাকতে হবে স্যার। ওইখানে আরেকটা দ্বারা আছে, রপ্তানিকারক যে বিদেশে পণ্য রপ্তানি করে, রপ্তানিকারক কাঁচামাল হিসেবে যদি সম্পূর্ণ শুল্ক দিয়ে পণ্য কিনে বা আমদানি করে থাকে, তাহলে সে কী করতে পারবে? 9.1 এটা সমন্বয় করতে পারবে। তাহলে একটা দ্বারা আছে, রপ্তানিকারক যদি সম্পূর্ণ শুল্ক দিয়ে কোনো কাঁচামাল কিনে স্থানীয় বা ইম্পোর্ট করে, তাহলে সে কী করতে পারবে? সম্পূর্ণ শুল্ক সমন্বয় করতে পারবে, এটা মনে রাখবেন। 55-তে বলা আছে। আচ্ছা, তাহলে সম্পূর্ণ শুল্কটা বুঝছেন? জি। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন খেয়াল করেন, ব্যাট রেয়াত যে পাবেন এটা প্রমাণ বলছে রপ্তানির ক্ষেত্র ব্যতীত, এটা পরে বুঝাই, হ্যাঁ, রপ্তানিকারক ব্যতীত, বুঝলেন তো? বলছে কি, মূসকের হার 15% নিম্নে কিংবা সুনির্দিষ্ট কর আরোপিত রইয়াছে এমন কোনো পণ্য বা সেবা সরবরাহ, মানে কি বলেন? কেনা না বেচা? তাহলে 15%-এর নিচে বেচা না? জি দেখেন 15% নিচে বা সুনির্দিষ্ট কর, মনে করেন 15%-এর নিচে বেচেন, হ্যাঁ, 15%-এর নিচে পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্র। আচ্ছা পুরান আবার পড়ি, মূসকের হার 15%-এর নিম্নে মানে কি বলেন? 5%, 7.5%, 10% না? জি স্যার। আচ্ছা দেখেন, বলছে 15%-এর নিচে যদি বেচেন, হ্যাঁ, যেগুলি 5%, 7.5, 10% বা সুনির্দিষ্ট, এইরূপ কোনো পণ্য আরোপিত রয়েছে এমন কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে উপকরণ কর, কিন্তু উপকরণের উপর পরিশোধ মূল্যসংযোগ কর, তাহলে 15%-এর নিচে বেচলে রেয়াত পাবেন, এটা বুঝাইছে না? 15%-এর নিচে বেচলে রেয়াত পাবেন, এটা বুঝাইছে কিনা বলেন? জি। সর্বকালে রেয়াত পাবেন না, এটা বুঝাইছে না?
তাহলে এখন এখানে কি বলছে যে কেনার সময় আপনি যোগানদার হিসেবে বর্তমান তো 10% হারে যোগানদারে ব্যাট দিয়ে কিনছেন, ট্রেডিং ব্যাট 7.5% দিয়ে কিনছেন, কেনার সময় সুনির্দিষ্ট ব্যাট দিয়ে কিনছেন, এটা রেয়াত পাবেন না বলা আছে? না, এটা বলা নাই। তাহলে আপনারা ক্লিয়ার বোঝেন, বেচার সময় দিবেন 15%, কিন্তু কেনার সময় যা দিবেন তাই রেয়াত পাবেন। দেখেন তো, এটা লুকাইত আছে। তাহলে কি দাঁড়াইলো? স্যাররা যদি বলে ভাই আপনি ট্রেডিং ব্যাট কিনছে রেয়াত নেন কেন, আপনি কি বলবেন? আমি বেচার সময় 15% দিব, কেনার সময় যা দিছি তাই রেয়াত পাবো। দেখেন, আমি কেনার সময় ট্রেডিং ব্যাট দিছি, ট্রেডিং ব্যাটই রেয়াত পাবো। আমি কেনার সময় যোগানদারে ব্যাট দিছি, তাই রেয়াত পাবো। কি বলেন? তাহলে আপনি বেচার সময় দিবেন 15%, তাহলে কেনার সময় যা দিবেন তাই রেয়াত পাবেন না? জি স্যার। সবাই ক্লিয়ার? জি এই লাইন বুঝেন না এমন কি আছেন? স্যার, এটা তো ক্লিয়ার। আচ্ছা, কিন্তু স্যার বিক্রয় যদি আমি অন্যান্য পার্সেন্টেজ 15 ছাড়া দেই, আচ্ছা এখন বুঝি, আপনার কি একই বিল অফ এন্ট্রি 15% ছাড়া দিচ্ছেন না? মানে শুনেন, একজন ব্যবসায়ী একাধিক প্র্যাকটিস করতেই পারে। একটা বিল অফ এন্ট্রি আনছেন 15% সেল করছেন, আরেকটা বিল অফ এন্ট্রি আনছেন 5% করছেন, 7% করতে পারেন না? জি স্যার। এবার চিন্তা করেন। আচ্ছা, আমরা ধাপে ধাপে বুঝাবো, অসুবিধা নাই। আপনি যেটা বলছেন আমি বুঝছি যে অনেক সময় হয় কি যে আনার সময় শুধু এটি থাকে, ব্যাট থাকে না, ওইটা উনি 5% প্র্যাকটিস করতে পারেন না। কি বলেন? যেটা এখন 7.5। এবার চিন্তা করেন, ধাপে ধাপে বুঝাবো। কথাটা ক্লিয়ার কিনা না বলেন? জি স্যার, ও অতটুকু বুঝছি। আচ্ছা, এখন বলছে কি রপ্তানিকারক ব্যতীত, শব্দটা কি? রপ্তানিকারক স্যার। তাহলে আমি যদি বলি, এখানে খুব জিনিস গুরুত্বপূর্ণ জিনিস লুকাইতেছে, রপ্তানিকারক 0% হারে রপ্তানি করলেও সে কেনার ব্যাট রেয়াত পাবে। দেখেন তো, তাহলে এখন রপ্তানিকারক যারা আছেন তারা যদি প্যাকিং মেটেরিয়াল কেনার সময় ব্যাট দিয়ে কিনেন, যোগানদারের সার্ভিস নেওয়ার সময় ব্যাট দিয়ে কিনেন, সেটা যদি রেয়াত নিয়ে বিডিএসের সাথে অ্যাডজাস্ট করতে পারেন না? বুঝতে পারছেন? তাহলে রপ্তানিকারক 0% প্র্যাকটিস করে রেয়াত পায় কিনা? তাহলে বাংলাদেশে যত রপ্তানিকারক আছে তারা যদি এখন এটা মানে, তাহলে তাদের ওই কেনার সময় যে ব্যাটারিগুলি দিল এগুলি সে মানে রিটার্নে রেয়াত নিল, বিডিএস সাথে সমান করলো, বাকিটা ড্রব্যাক নিতে পারে না? তাহলে ড্রব্যাক নিল, তার কি হলো? দুইটা লাভ হইলো। একটা হলো ব্যাটও আদায় হইলো, বিডিএস এর ঝামেলা থেকে মুক্ত হইলো, কি কোম্পানি কমপ্লেক্স থাকলো। কি বলেন? বুক ফুলে চললো, এটা শান্তি না? আর সবাই ব্যাট মারলে কি হইলো? কিছু লোকের কর্মসংস্থান হইলো। কি বলেন? বুঝেন নাই লাস্টেরটা? যে সবাই ব্যাট মারলে কি হবে? দক্ষ লোকের দরকার হবে না? এখন বলেন ঠপ হচ্ছেন কিনা সবাই? বলছি ঠপ হচ্ছেন কিনা? আচ্ছা দেখেন, আপনারা বলেন এই যে পণ্যের মূল্য 7 পয়েন্ট হ্রাস বৃদ্ধি হলে শক দিত, একটা কথা আছে না, মনে আছে? এটা দেখাচ্ছি, দেখেন কি বলছে। উপকরণ এটা পরে একটু পরে। উপকরণ উৎপাদ সহগ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে ঘোষিত নেই এমন উপকরণ বা পণ্যের বিপরীতে পরিশোধ উপকরণ কর। তাহলে আপনি যে সহগ জমা দিলেন ওটার মধ্যে যদি কোনো র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল, সার্ভিস লেখা না থাকে তাহলে রেয়াত পাবেন? তাহলে আমি যে বললাম যে বাণিজ্যিক আমদানিকারক, সেবা প্রদানকারী, ট্রেডিং ব্যবসায়ী, তাদের রেয়াত দিতে হলে সহগ দিতে হবে না? কি বলেন? তাহলে ধারা 46 অনুযায়ী রেয়াতের শর্ত কি? সহগ। এখন যদি আপনি এরকম হয় যে বলেন যে আমি তো সেবা প্রদানকারী, এখন রেয়াত নিব, সহগ দিব না, হবে? বলেন না। আপনি এই রইল সেবা প্রদানকারী, আপনি সহগ দেন না, ভেরি গুড, সমস্যা নেই, আপনার সহগ দেওয়ার বিধান নাই, কারণ আপনি উঠাই দিছে, কিন্তু রেয়াতের শর্ত হিসেবে দেওয়া লাগবে না? তাহলে কি দাঁড়াইলো? সেবা প্রদানকারী 2020 সালে 8 নম্বর ব্যাখ্যা অনুযায়ী সহগ দেওয়া লাগবে না, কিন্তু রেয়াত নিতে হলে রেয়াতের শর্ত হিসেবে দেওয়া লাগবে। কি বলেন? ঠিক অনুরূপভাবে 21 নম্বর বিধি অনুযায়ী শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান রেয়াত না নিলে সহগ দেওয়া লাগবে না, কিন্তু রেয়াত নিলে দেওয়া লাগবে না রেয়াতের শর্ত হিসাবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখাই, দেখেন মোট উপকরণের মূল্য 7.5% অধিক পরিবর্তনের ক্ষেত্রে উপকরণ বলতে কি বোঝেন বলেন? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? ক্রয় মূল্য স্যার। ঠিক না? তাহলে আপনারা বলেন যে বিক্রয় মূল্য 7.5% আসবে জন্য সহগ দেওয়া লাগবে, এটা কই পাইছেন বলেন? না স্যার, ওটা ভুল বলছি স্যার। তাহলে দেখেন কি বলছে, মোট উপকরণের মূল্য, ঠিক না? মোট, এখন একটা পণ্য চেঞ্জ হইতে পারে, টোটালটা হইতে পারে। মোট উপকরণের মূল্য 7.5% অধিক
পরিবর্তনের ক্ষেত্রে নতুন উপকরণ সহ প্রদান না করিলে বর্ধিত উপকরণ কর। এখন মনে করেন আপনার প্রোডাক্টের দাম 100 টাকা, ক্রয় মূল্য উপকরণের মূল্য, তাহলে 160 টাকা 50 পয়সার উপরে গেলে শক দিতে হবে না? লাগবে স্যার। বা কমে 92 টাকা 50 পয়সা নিচে হলে শক দিতে হবে না? জি স্যার। এখন কথা হলে 110 টাকা হয়ে গেল উপকরণের মূল্য, আপনি ভুলে দেন নাই, তাহলে কি পুরো রেট কাটা যাবে না 10 টাকার উপরে কাটা যাবে? কারণ 100 টাকা মতো শক দিয়ে গেছেন। ওই 2.5 টাকার উপরে কাটা যাবে। না না 2.5 টাকা কেন ভাই, আপনি শক দিয়েছেন 100 টাকা কিনা বলেন, জি তাহলে আপনার উপকরণের মূল্য 110 টাকা হলে বৃদ্ধি পাইছে কত বলেন? 10 টাকা। তাহলে 10 টাকা কাটা যাবে না? 10 টাকা স্যার। 10 টাকা কাটা, এবার চিন্তা করুন। সবাই বুঝছেন এবার? উপকরণ মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য বা সেবা সরবরাহ করলে, এখন আপনি একটা প্রোডাক্ট কিনছেন মনে করেন 30 টাকা দিয়ে, এখন এই 30 টাকার নিচে বেচা যাবে না, লস দিয়ে বেচলে কি করবেন? ব্যাটের বাসায় 30 টাকা বেচতে হবে, 30 টাকার নিচে বেচলে কি রেট কাটা যাবে না? জি তাহলে আপনি ডিসকাউন্ট দেন, যাই মন যায় তা দেন, কাস্টমারকে কি বলবেন? যে ভাই আমার ব্যাটের বাসায় আমি ক্রয় মূল্যের নিচে কি চালান কাটতে পারবো না, নাহলে কিন্তু আবার ব্যাট দিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে 7.5% ব্যাপারটা বলেন। এখানে স্যার যদি আমরা 7.5% পর্যন্ত আমি তো রিয়াদ নিতে পারি, তাই না? তো এখন যদি আমার 10% হয়ে যায়, 10% যদি হয়ে যায়, তাহলে স্যার এটা কি আমার 2.5% কি মানে আমি রিয়াদটা বলি, কাটা যাবে? শোনেন, আপনি শখ দিয়েছিলেন প্রতি কেজি দাম 100 টাকা করে, ঠিক না ভাই? হ্যাঁ। তাহলে আপনার মানে সরকার তো বলছে 160 টাকা 50 পয়সার উপরে উঠলে শখ দেওয়া লাগবে, এটা হলো স্কেল। তাহলে আপনি 110 টাকা যদি 2.5 টাকা কেন বলেন? আপনাকে বলছে 7.5 টাকা পর্যন্ত বৃদ্ধি হলে শখ দেওয়া লাগবে না। আপনাকে কি আমি বলছি যে 160 টাকার পরে আমি রেট কাটবো? কি বলে সবাই? এটাকে আপনাকে স্কেল দিয়ে দেওয়া হয়েছে, ঠিক না ভাই? সবাই কি বলেন? যে 92 টাকা 50 পয়সা থেকে 160 টাকার মতো আপনি আপ ডাউন করতে পারবেন। যখনই আপনি 160 টাকা 50 পয়সার উপরে উঠে গেছেন, আপনার রেয়াত 100 টাকার উপরে রেয়াত দিচ্ছেন না ভাই? কি বলেন? তাহলে আপনার 10 টাকা রেয়াত কাটা যাবে না? কি বলেন? ওনার ক্রয় মূল্য কত? জি স্যার, বর্ধিত মূল্যের ইয়াটা রিয়াদটা কাটা যাবে, ওটা নিতে পারবো না। বর্ধিত মূল্য তো 10 টাকা, এটা তো স্কেল ভাই, ঠিক কি বলেন? জি জি। এটা বলছে এই সীমানা বাইরে আপনি যাবেন না, কিন্তু সীমানা বাইরে যখন চলে গেছেন তখন কি সীমানা বা এই 7.5% কি মূল্যের সাথে আছে? আপনার মূল্য 100 টাকা না ভাই? জি স্যার, জি স্যার। হ্যাঁ, আমরা তো স্যার 7.5%, আমরা তো আমার 100-র উপরে হলেও তো আমি নিতে পারতেছি রিয়াদ। ভাই আমি একটা কথা বলি, বুঝেন, আপনার পণ্যের মূল্য 100 টাকা 101 টাকা 102 টাকা রেয়াত নিতে পারে, সমস্যা আছে বলেন? কিন্তু যখনই 160 টাকা 50 পয়সা পার হয়ে গেল, আপনার পণ্যের মূল্য কি 160 টাকা না 100 টাকা ক্রয় মূল্য? 100 টাকা করে মূল্য। এখানে তো নিয়ম যে আমার 100 টাকা দেওয়া থাকলেও তো 7.5 টাকা পর্যন্ত আমি নিতে পারতেছি না। 7.5 টাকা তো আমি স্কেল বলে দিছি। আচ্ছা আচ্ছা বুঝছি, বুঝেন, আমরা যখন স্কুলে যেতাম বড় বালক ছোট বালক বলতো না, যে এত ফুট পর্যন্ত বড় বালক, এত পর্যন্ত মেজো বালক বলতো কিনা বলেন? খেলার সময় এরা নির্ধারণ হ্যাঁ। করতো। এখন আপনি যদি বলেন যে আমাদের এক ক্লাসমেট ছিল ইন্টারমিডিয়েট পড়া অবস্থাও সে 5 ফুট 3-এর নিচেই ছিল, তখন এরা বলছে, আপত্তি করছে, স্যার বাচ্চা হবে, কারণ সে দাঁড়াইলে ফার্স্ট। এখন আমরা অবজেকশন দিছে কি, যে স্যার সে ইন্টারে পড়ে, সে ক্লাস 6-এর সাথে কেমনে দাঁড়ায়, সে ছোট বালক, ঠিক আছে? এটা হলে হবে বলেন? আপনি এবার চিন্তা করেন, আপনি 100 টাকা ক্রয় মূল্য, 7.5 টাকা আপনি স্কেল বলছে যে 7.5 টাকার মতো আপনি চলাফেরা করতে পারেন, এটা কি আপনি ক্রয় মূল্যের সাথে অ্যাড হবে বলেন? তাহলে তো স্যার ক্রয় মূল্যের সাথে অ্যাড হয়, এই জিনিসের সাথে অ্যাড হয় বোঝাচ্ছে স্যার, আমি তো যেটা বুঝতেছি যে আমার 7.5% পর্যন্ত আমি যেহেতু আমি যেতে পারতেছি, জি, তাহলে তো আমার এই পর্যন্ত তো এটাতে অ্যাড হয়ে যাচ্ছে স্যার। এই আপনারা সবাই কি বলেন? আপনি ঠান্ডা মাথায় হিসাব করেন, আপনি বিল অফ এন্ট্রিতে 1 কোটি টাকা প্রোডাক্ট আনছেন, রেয়াত পাইছেন কয় টাকা? 15 লাখ টাকা কিনা বলেন? জি স্যার, 15 লাখ টাকা। আচ্ছা, এখন আপনার 1 কোটি টাকার প্রোডাক্ট 1 কোটি 10 লাখ টাকা হলেই তো রেট কাটা গেছে, কি বলেন? ঠিক না? আপনার প্রোডাক্টের দাম হয়ে গেছে কত পরে বিল অফ এন্ট্রিতে? 1 কোটি 10 লাখ, উদাহরণস্বরূপ বুঝেন। এখন বলেন ব্যাট টু পিস 10 লাখ টাকা রেটটা কাটে দেবে না? কেটে দিবে স্যার। এখন আপনি ব্যাট টু পিসটা প্রমাণ দেন, আপনি 1 কোটি 7 লাখ টাকার প্রোডাক্ট কেমনে বাঁচাবেন বলেন?
সে তো বলছে এই স্কেলের বাইরে গেলে রেয়াত ক্যান্সেল, কি বলেন? না আমার কথা স্যার এখানে না, এখানে আমার কিন্তু স্যার এখানে কিন্তু একটু কনফিউশন হচ্ছে স্যার এটা। কারণ আমার এখানে আইন বলাই আছে যে আপনি 7:30 পর্যন্ত আপনি রিয়াদ নিতে পারবেন। আচ্ছা হ্যাঁ, আমি এই 7:30 যে বাইক করছি, এই আমার বাইক করছি 100 দেখেন। টাকাই তো, আমার না, তো না, 100 টাকাই দেওয়া আচ্ছা, আছে। দাঁড়ান না। আমার যখন 10% হয়ে গেছে হুম, বা তখন আমি 4.3টা দেই নাই, আচ্ছা তখন তো এটা তো আইনে বলা আচ্ছা, 7.5% দাঁড়ান না। পর্যন্ত আমি নিতে পারছি। আচ্ছা হ্যাঁ, একটু দেন, ব্যাখ্যা করতে দেন। মোট উপকরণের মূল্য 7.5, ঠিক না? অধিক পরিবর্তনের ক্ষেত্রে নতুন উপকরণ শখ প্রদান না করলে বর্ধিত উপকরণ কর। আপনি বলেন আপনি 100 টাকা পণ্যের শখ দিলেন, আপনার বর্ধিত উপকরণ কর 110 টাকা হয়েছে, আপনার শখ অনুযায়ী রেয়াত অ্যাডজাস্ট হবে না আপনার শখ 160 টাকায় দিচ্ছেন? বলেন। এখানে তো এখানে এখানে তো আমার কথা যে অতিরিক্ত বসাই বলি 100 টাকায় 15 টাকা রেয়াত পান কিনা? আর এখানে তো বলা হলো 7.5 পর্যন্ত উপকরণ। না না, বুঝি শুনেন, বুঝেন আপনি 100 টাকায় 15 টাকা রেয়াত পান কিনা বলেন? হ্যাঁ পাই। তাহলে 110 টাকা হলে বর্ধিত 10 টাকা কিনা বলেন? বর্ধিত কিনা না বলেন? বর্ধিত 10 টাকা, বাট আমার সাইডে কথা আছে আমি একটা বর্ধিত কথা 10 বলি, টাকা। আমি বাট একটা কথা আমার বলি, সীমা আছে আমি 7.5 বুঝছি শুনেন, 7.5 পর্যন্ত একটা সীমা আছে। না না আমি বুঝছি, ঠিক আছে আপনার কথা রাইট, আমি মাইনা নিলাম। কারণ আমি বুঝাইলেও এখন আপনি বুঝবেন না, কারণ এটা আপনার মাথায় স্থির হয়ে বসছে। যখন কোনো দিন ইয়া সমস্যা হবে তখন মনে করেন আমি যেটা বলছি আমি রাইট আছি, আমি আপনার বুঝাইতে পারতেছি না এই মুহূর্তে, ঠিক আছে? স্যার আপনি ক্লাসটা ক্লাসটা কন্টিনিউ করি, আমি হাইরা গেলাম যান, ঠিক আছে? আমি হারিয়ে গেলাম, আপনি লিখিত নেন, আমি স্টেপে সাইন দিয়ে দিলাম। যেদিন এটা নিয়ে ঝামেলা ওই দিন আমার কথা মনে করেন, ঠিক আছে? আচ্ছা না না থাক, সমস্যা নাই শোনেন, সবার অধিকার আছে, উনি ওনারটা বোঝুক, উনি ঠান্ডা মাথায় চিন্তা করুক, ঠিক না? আর আসলে তো বলা আছে যে সময় 10:15টার পর থেকে প্রশ্ন করা যাবে বা 10টা আচ্ছা না থেকে। থাক, যদি এটা আগে- প্রশ্ন না, এটা ডিসকাস। না না শুনেন, এটা না না আমি বলি এটা ডিসকাস ভাই, আপনি শুনেন, অসুবিধা নাই, আমরা ইয়াভাবে পজিটিভ নেই ভাই, আপনি ঠান্ডা মাথায় স্যার আমি চিন্তা একটা ভাবনা কথা করেন। বলি স্যার। হুম, স্যার এখানে আমি নাম বলতেছি না, এক লেখকের একই কিন্তু আমি পাইছি, এটা বুঝছেন, উনি কিন্তু স্পষ্ট করে লিখে বস দিয়েছেন। আমি কি বলছি, এটা পাবলিক ক্লাস করাইতেছি, আমার গুরুজন বলছে সবার বই ইয়া করতে না, ঠিক আছে? বাকিটুকু বলা যাবে না, ঠিক আছে? খালি লেখলে ছাপানো অক্ষর হইলে কি বই হয়ে যায় নাকি? ঠিক আছে? না না এখানে স্যার এখানে কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা বাদ দেন না রে ভাই, আমি কালকে আপনাকে এটা দিব স্যার, আমি কালকে আপনাকে এই না না রেফারেন্সটা দিব। আপনি দরকার হলে পার্সোনালি আমার সাথে দেখা করেন, আমি তো পেশা ছেড়ে যাই নাই তো, পলাই গেছি আমি। না না সেটাই স্যার, সেটাই না, এটা কনফিউশন, এই জন্য আমার কনফিউশন হচ্ছে অসুবিধা নাই, স্যার বারবার। পার্সোনালি ইয়া করে আমরা ক্লাস টাকাই, হ্যাঁ। তাহলে বলেন রেয়াত কি, এটাও তো বুঝছেন বস, রেয়াত কি এটা বুঝছেন তো? জি স্যার। শুনুন, আমি পলায় যাই নাই, আমি ভ্যাটেই আছি, অসুবিধা নেই, কারণ আপনার দেখেছে আমি 28 কোটি টাকা পড়ে আছে, ঠিক আছে? পলায় যাইলে হবে না। এখন বুঝি এটা হলো প্রাথমিক। এখন বলেন আপনার মোটামুটি আইডিয়া পেয়েছেন তো কি কি না মারলে রেয়াত পাবেন না? যে শখ না দিলে রেয়াত পাবেন না, 15% নিচে বেচলে রেয়াত পাবেন না, খাতাপত্র না রাখলে রেয়াত পাবেন না, ঠিক না? এগুলি না ভাই? জি স্যার। হ্যাঁ, আরও কয়েকটা আছে, ওইটা আলোচনা করে দিই। দেখেন কালকে থেকে তো আমরা প্র্যাকটিসে চলে যাবো, প্র্যাকটিক্যাল উদাহরণ করাবো, শখ করাবো, আরও কত ঝগড়া হবে দেখেন না। দেখেন 2, কোনো অর্জন বা আমদানির বিপরীতে পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাবে না যদি ক উক্ত অর্জন বা আমদানি যাত্রী যানবাহন সংক্রান্ত হয়, বা উহার খুচরা যন্ত্রাংশ বা যাত্রী যানবাহন মেরামত রক্ষণাবেক্ষণ সেবার উদ্দেশ্যে করা হয়, তবে যানবাহনের ব্যবসা করা, ভাড়া খাটানো বা পরিবহন সেবা প্রদান উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমে অন্তর্ভুক্ত হয় এবং যানবাহনটি উক্ত উদ্দেশ্যে অর্জিত হয়, তাহলে রেয়াত গ্রহণ করা যাইবে। এটার ব্যাখ্যা হলো এরকম, মনে করেন আপনাদের কোম্পানির কর্মকর্তাদের অফিসে আনা নেওয়ার জন্য 3টা বাস কিনলেন, তারা পিক অ্যান্ড ড্রপ করে, তাহলে আপনি রেয়াত পাবেন না। কিন্তু এটা যদি হয় যে আপনি গাড়ির ব্যবসা করবেন, যেমন গ্রিন লাইন পরিবহন, আমি অ্যাডের বোঝানোর জন্য, শীতল পরিবহন, হ্যাঁ, মায়ামি পরিবহন, এসালম পরিবহন, এরকম পরিবহন, এসি বাসের ব্যবসা করেন, 15% টিকিট কাটে, তাহলে রেয়াত পাবেন না? জি স্যার। তাহলে বলছেন তো যেটা আপনি ব্যবসার উদ্দেশ্যে যে গাড়িগুলি কিনছেন, ট্রান্সপোর্ট বিজনেস করে, তাহলে রেয়াত পাবেন। কিন্তু আপনি যদি যাত্রী পরিবহন মানে কর্মকর্তাদের পিক অ্যান্ড ড্রপের উদ্দেশ্যে করেন, তাহলে কি পাবেন না? রেয়াত পাবেন না, রেয়াত পাবো না, এটা বুঝাইছে। কারণ অনেকের অফিসে তো পিক অ্যান্ড ড্রপের জন্য গাড়ি পার আছে। জি বলেন স্যার। 30 সেকেন্ড স্যার, একটু আপনার একটু বিরক্ত করি স্যার। আপনি যে একটা আমাদের হোমওয়ার্ক দিচ্ছেন স্যার, ওই যে অ্যালুমিনিয়ামের, জি স্যার এইখানে যে অফিস কর্মচারীদের বাড়ি পৌঁছানোর জন্য যে 25,000 টাকার ভাড়া, জি সিএনজিবির নিচ থেকে এটা দেয়, তাহলে স্যার এটা রেয়াত হবে না? আচ্ছা এটা ক্লাস ওয়েট করেন, আমি তো এটা শেষ করি নাই, আপনাদের কোশ্চেন দিচ্ছি, আরো কোশ্চেন দিব, এটা রিটার্নের দিন আলোচনা করেন।
ওয়েট করেন। শেষ করার আগে প্রশ্নগুলো বসে ঠিক আছে, আসলে অসুবিধা নাই। আজকে যে টেকনোলজি আবিষ্কার করছি, হ্যাঁ, এমন হইতে পারে এই ট্রেনিং কন্টিনিউ আরো বাড়াইতে পারে ক্লাস। কারণ আমি ফেসবুকে আজকে প্রথমবারের মতো শেয়ার করতেছি, কিন্তু ওই যে একটা সিটিং আছে, আমার ছবি আসতেছে, আরেকবার ওই যে আপনাদের আসতেছে, এটা সমাধান যদি করতে পারি তাহলে জাতির জন্য ব্যাট ট্রেনিং চালু করে দিব, যদি জাতি গ্রহণ করে। বুঝেন নাই? অসুবিধা নাই, ক্লাস আরো লং টাইম হইতে পারে, ওয়েট করেন। আচ্ছা দেখেন, খ বলছে কি, উক্ত অর্জন বা আমদানি চিত্ত বিনোদন সংক্রান্ত বা চিত্ত বিনোদনের নিমিত্তে ব্যবহৃত হয়, তবে বিনোদন প্রদান উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট হইলে এবং বিনোদনটি অর্থনৈতিক কার্যক্রমে স্বাভাবিক প্রক্রিয়া প্রদান করা হইলে রেয়াত গ্রহণ করা যাইবে। মনে করেন আপনাদের কোম্পানির কর্মকর্তাদের নিয়ে এমডি স্যার সবাইকে নিয়ে কক্সবাজার ট্যুরে গেল বা কোনো একটা পিকনিকের আয়োজন করলো, এটা আপনি রেয়াত পাবেন না। কিন্তু যদি ফ্যান্টাসি কিংডমে কোনো কনসার্টের আয়োজন করা হয়, হানিফ সংকেত যদি কোনো ইত্যাদি কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়, কোনো ওই যে পুরস্কার ভিতরে কোনো আছে না যেখানে টিকিট কেটে ঢুকতে হয়, 15 ব্যাট আছে, তাহলে রেয়াত গ্রহণ করতে পারবে। দেখেন ধরতে পারছেন কিনা? জি ঠিক আছে স্যার। আচ্ছা গ, উক্ত অর্জন ক্রীড়া বিষয়ক সামাজিক বা বিনোদনমূলক ক্লাব সংঘ সমিতিতে কোনো ব্যক্তি সদস্যবোধ বা প্রবেশাধিকার সম্পর্কিত হয়। আপনার স্যাররা কোনো গল্ফ ক্লাবের মেম্বার বা কোনো আছে না বিভিন্ন ক্লাব, রাত্রেবেলা যে যারা স্যাররা সময় কাটায়, ওই ধরনের কোনো ক্লাবের মেম্বার, তাহলে কী পাবেন না, আপনি রেয়াত পাবেন না। ঠিক আছে, অনেক সময় কোম্পানির পক্ষ থেকে টাকাগুলি দেওয়া হয়। গ, উক্ত অর্জন পণ্য পরিবহন সেবা ব্যয় সংশ্লিষ্ট 80% অধিক হয়। মনে করেন আপনি কোম্পানির পণ্য র মেটেরিয়াল বা ফিনিশ প্রোডাক্ট পরিবহন করেন অনেক সময়। এখন মনে করেন পণ্য পরিবহন করলেন, কিন্তু কি কোনো কোম্পানি থেকে ট্রাক ভাড়া নিলেন, কভার ভ্যান ভাড়া নিলেন, তারা 6.3 দিল, ওইখানে ব্যাটের 80% কী পাবেন? এই একটা জিনিসই মানে আংশিক পাবেন, আর সবগুলো পুরাটা পাবেন। ওইখানে কত % পাবেন বলেন? 80%। আর অন্য সব জায়গায় 100% পাবেন। তাহলে বলেন রেয়াত পাবেন না লিস্ট পাইছেন কিনা? জি। আচ্ছা, এখন আপনাদের 6.3 ক্লাস করে নাই, আমরা তো জানি ব্যাট চালানো হচ্ছে 6.3, কিন্তু এই 6.3 এই যে এই ক্লাসে পরে আলোচনা করবো না, এখন না ভাই, একটু নিজেকে সংযত করেন, একটু পরে প্রশ্ন উত্তর দিব। দেখেন এই 6.3 নীল কাগজ ছাড়াও কিন্তু আরো 6.3 আছে, যেমন বিল অফ এন্ট্রি একটা 6.3, ব্যাংক স্টেটমেন্ট একটা 6.3, ইন্স্যুরেন্সের কাগজ একটা 6.3, পোর্ট চার্জ একটা 6.3, তারপর বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এগুলোকে 6.3। তাহলে রেয়াতের এভিডেন্স হিসেবে এগুলো থাকতে হবে না? জি স্যার। তাহলে এই প্রমাণটা কোথায় আছে? একটু নিচে দেখাইতেছি, নিচে আমি দেখেন, ধারা 46-এর উপধারা ইয়াতে বলা আছে, দেখেন কি বলা আছে, নিবন্ধিত ব্যক্তিকে দাখিলপত্র পেশকালে যখন রিটার্ন জমা দিবেন, ম্যানুয়ালি যদি দেন, অনলাইনে তো সুযোগ থাকে না, অনলাইনে রেখা দিবেন, অডিটের সময় দেখবে, নিবন্ধিত ব্যক্তিকে দাখিলপত্র পেশকালে উপকরণ কর রেয়াত দাবির সমর্থনে নিম্নবর্ণিত দলিলাদি দখলে রাখিতে হইবে। ক, আমদানিকারকের ক্ষেত্রে আমদানিকারকের নাম, ঠিকানা, ব্যবসা শনাক্ত নম্বর সম্বলিত বিল অফ এন্ট্রি। তাহলে বলেন বিল অফ এন্ট্রি ব্যাট চালান কিনা? কোনো কমার্শিয়াল ইম্পোর্টার বিল অফ এন্ট্রিতে রেয়াত দিতে পারবে না। তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, মাথায় রাখবেন বিল অফ এন্ট্রি হচ্ছে ব্যাট চালান। অবশ্যই স্যার। সরবরাহের ক্ষেত্রে, স্থানীয় সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক ইস্যুকৃত কর চালান, এটা 6.3, মানে স্থানীয়ভাবে কিনলে কি নীল কাগজে ব্যাট চালান দেয় না, এটাও কি ব্যাট চালান। তারপরে এক ভাই বলো বিদেশ থেকে সার্ভিস কিনছে, ধারা 20-এর উপধারা 2, উনি যদি ধারা 20 উপধারা 2 মানে ওই মেনে ট্রেজারি চালানের মাধ্যমে যদি ওই বিদেশি সার্ভিসের বিলটা দিয়ে দেয়, তাহলে সেটাও কি ব্যাট চালান, ওটাও কি রেয়াত পাবে। ধরতে পারছেন? জি স্যার। তারপরে দেখেন গ্যাস বিল ব্যাট চালান কিনা, গ্যাস, পানি, বিদ্যুৎ, ব্যাংকের চার্জ, বিমা, বন্দর, না ওই ক্রেতা বিক্রেতার নাম ঠিকমতো থাকতে হবে, টেলিফোন সেবার উপর পরিশোধিত মূসক রেয়াত গ্রহণের ক্ষেত্রে কি প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বিল চালান হিসেবে গণ্য হইবে। তাহলে সরকার এগুলো আইনটা স্বীকৃতি দিচ্ছে কিনা বলেন। তারপরে দেখেন চ, গ্রাহক এখানে সিএনএফ কমিশনের একটা ব্যাপার ছিল, সিএনএফ আছে, এখানে লেখা আছে এখানে কিন্তু লেখা না স্যার। ভাই লেখা না থাকলে একটু ওয়েট করেন, আমি বুঝছি, আমি তো আপনাদের সাথেই থাকি, একটু ওয়েট করেন, আপনার প্রশ্ন উত্তর আমি দিব, আমরা শেষ করতে দেন। চতে দেখেন গ্রাহক কর্তৃক পরিশোধিত বিদ্যুৎ বিল যদি ব্যাংকে দেন বা মোবাইল ব্যাংকিং দেন, তাহলে কোম্পানির নাম লেখা থাকতে হবে না। কি বলছে দেখেন, মোবাইল ব্যাংকিং সেবায় প্রদানকারী প্রতিষ্ঠান বা ডিজিটাল পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ইনভয়েস, যা নির্দিষ্ট শর্ত, মানে কি আপনার কোম্পানির নাম লেখা থাকতে হবে না চালানের মধ্যে? কি বলেন? নির্ধারিত শর্ত পদ্ধতিতে কি
চালান হিসেবে গণ্য হবে। মনে করেন আপনি ট্রেনিং করলেন, কালকে থেকে অফিসের জন্য চিনি কিনবেন, হ্যাঁ টিস্যু পেপার কিনবেন, মনে করলেন স্বপ্ন থেকে বা ঘোরা থেকে 6.3 নিয়ে আসবেন, তাহলে আপনি জানলেন না এটা আমি কিয়া মুক্ত, কি বলেন মুক্ত কিনা বলেন, যে আমার কোম্পানির এখন থেকে চিনি টিস্যু আদা এগুলি কি 6.3 দিয়ে কিনবো, ওটিতে ঝামেলা মুক্ত না। কিন্তু আপনি জেনে রাখেন, সরি টু সে, বাংলাদেশে কোনো সুপার শপ আপনার নামে ভ্যাট চালান ইস্যু করতে পারবেন না কোম্পানির নামে, সে দিবে ওই মোবাইল নাম্বার দিয়ে। আমি বহুত ট্রাই করছি, বাংলাদেশে যত সুপার শপ আছে তারা কি করতে পারবে না, আপনার কোম্পানির নামে কি চালান ইস্যু করতে পারবে, সে দিবে কি আপনার মোবাইল নাম্বার, নামও লেখা থাকবে না। তাহলে রেয়াত পাবেন বলেন? পাবো না তো স্যার। তাহলে এটা হলো দুঃখ। তাহলে বলেন রেয়াত কি বুঝছেন কিনা, রেয়াত কি জিনিস, এটা কিভাবে নেয়, কোন কোন শর্ত মানতে হবে, এটা বুঝছেন কিনা বলেন? জি স্যার, জি স্যার। মাথার উপরে যাবে, আমি জানি মাথার উপরে গেছে, এটা যাবে। এই ভিডিওটা দেখবেন। আপনাদের ক্লাস কবে? আবার পরশুদিন, কালকে তো কুমিল্লা যাব, ঠিক আছে? পরশুদিন, হ্যাঁ পরশুদিন ক্লাস করবো, তখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাবো, বিল অফ এন্ট্রি দিয়ে ইয়াতে চলে যাব, মানে ওই শখ টক করাবো, খাতা মতো রেডি করে সব কিছু করবো। তাহলে আশা করি রেয়াত কি এটা বুঝছেন, রেয়াতে নেওয়ার শর্তগুলি বুঝছেন, কোন কোন জিনিস রেয়াত পাবেন এটা বুঝছেন, কি কি এভিডেন্স রাখতে হবে এটা তো বুঝছেন। জি মোটামুটি তাহলে রেয়াতের চ্যাপ্টার ক্লোজ। কালকে আমরা 6.3 কীভাবে লিখতে হয় নেক্সট ক্লাসে। তারপরে একটা ওই যে আমরা কিন্তু 5টা উদাহরণ করবো, কমার্শিয়াল ইনপুটার A to Z, খাতা পত্র কীভাবে রাখতে হয়, শখ কীভাবে দিতে হয়, ব্যাট কীভাবে বের করতে হয়, রিটার্ন কীভাবে, মানে A to Z আলোচনা করবো, ঠিক আছে? এইভাবে উৎপাদনকারী, তারপরে কি সেবা প্রদানকারী, 5 রকম উদাহরণ আছে, এবং রপ্তানিকারক, ঠিক আছে? এবং স্যার যে ডেবিট নোট বা মূসক এভরিথিং। শোনেন আমি কি বলছি, আপনাদের পকেট থেকে 28 কোটি টাকা না তোলা পর্যন্ত আমি ট্রেনিং বন্ধ করতেছি না, ইনশাআল্লাহ। স্যার স্যার বিল অফ এন্ট্রি পেপারটা স্যার আপনার কাছে এমন কোন শীট আছে যেটা আইনের সাথে বিধির একটা সংযুক্ত, কোন আইনের সাথে কোন বিধি, স্যার এরকম যদি কোন শীট থেকে স্যার আমাদেরকে দিলে ভালো হয়। আচ্ছা দিব না, ঠিক আছে? তাহলে ওই ইয়াতে লিখে আমি সময় পাই না, শুনে অনেক কিছুই মাথায় আসে কিন্তু সময় পাই না, ঠিক আছে? এটা হচ্ছে ইয়া। এখন স্যার এটা একটু বর্ণনা করে দিতে স্যার খুব উপকার হবে স্যার। আচ্ছা দিব না, 28 কোটি টাকা উঠে তোলে বের করতে হবে। দেখেন না ফেসবুকে লাইভ ক্লাস করাইতেছে, কি কারণে মনে করা দেওয়ার জন্য। এখন বলেন যে আপনারা ওই যে কার কার কোশ্চেন আছে হাত তোলেন, কোশ্চেন আনসার নেবেন। আমার কোশ্চেন আছে স্যার, হাত তোলেন। আচ্ছা আপনি আগে বলে ফেলেন, বাকিরা হাত তোলেন। স্যার আমার আর কোশ্চেনটা ফেসবুকে হচ্ছে, যারা আছে তারা ইয়া করেন, ফেসবুকে যারা আছে কমেন্টে লেখেন, তাহলে আপনি অবশ্যই উত্তর দিব না, ঠিক আছে? বেশ স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, জি আপনি একটা ওই যে যেটা বললেন পণ্য পরিবহনের ক্ষেত্রে জি আমার রেয়াতের পরিমাণ হচ্ছে 80%, হ্যাঁ জি। আচ্ছা এখন ওইটা যখন ওই আইনে তো ওইটা 80% ছিল, জি এখন তো পণ্য পরিবহনে আপনার ভ্যাট হচ্ছে গিয়ে 15%। হ্যাঁ ধরেন আপনি 100 টাকার পণ্য কিনছেন, বুঝেন না এখন 15%, তাহলে তো আমার তো স্যার যেহেতু স্ট্যান্ডার্ড রেটে চলে আসছে, তাহলে তো আমার এটা ফুললি পাওয়ার কথা না হিসাবে। শোনেন আপনি একটা রেট বলেন, আপনি কয় টাকা পণ্য কিনছেন বলেন, রেট বলেন। না আমি মনে করেন পণ্য পরিবহন করছি, ধরেন 1000 টাকা হচ্ছে তার ভ্যালু। আচ্ছা বুঝেন, আমি উদাহরণ দিই বোঝার সুবিধাতে। মনে করেন আপনি 1 লাখ টাকার একটা সার্ভিস দিচ্ছেন, এই কোম্পানি আপনাকে একটা চালান দিয়েছে যেখানে লেখা আছে 1 লাখ টাকা ট্রান্সপোর্ট সার্ভিস, ভ্যাট 15,000 টাকা, 1 লাখ 15 কিনা বলেন? হ্যাঁ, আপনি এই 15,000 টাকার 80% রেট পাবেন। 15,000 80% পাবো, 80% বাই কিডনি ইউজ করেন 12,000 টাকা। কিন্তু স্যার 15% হওয়ার কারণে আমি ফুললি পাওয়ার কথা না হিসাবে। না এটাই তো বলছে, উনি তো জানে যে 20% আপনি পার্সোনাল কাজকর্ম করবেন, এই জন্য বলছে 80% রেট দিবে সরকার। এটা আদার রেট হবে। কিন্তু স্যার আমি গত মাসে আমরা স্যার ওই ট্রান্সপোর্ট সেবাটা নিয়ে আর কি, বুঝছেন? জি ব্যাট অনলাইনে কিন্তু স্যার এটা 100% হয়ে আসে, বুঝছেন ভাই? আপনি 100% নেন, শুনেন আপনি জ্ঞানী মানুষ, আপনি এক কাজ করেন 20% যে ওই যে বৃদ্ধিকারী সমন্বয় করে দেন, ঠিক না? আচ্ছা শোনেন এখন কম নিলে কোম্পানি কিছু বলবে না, কিন্তু রেয়াত নেওয়ার পরে কাটা গেলে কোম্পানি শোকজ করবে, এই রেয়াত কেন কাটলো, কি ভাই? এই যে আমি অনেক ক্লায়েন্টে দিচ্ছি, জানেন এক ক্লায়েন্ট 3 বছর ধরে বিল অফ এন্ট্রি, হ্যাঁ কোনোদিন পারচেজ দেখায় নাই, এটা তার দুঃখ নাই, বুঝছেন? কিন্তু বিল অফ এন্ট্রি আসার পরে যদি কাটতো তাহলে কিন্তু দুঃখ ছিল। কাটলে তো স্যার এমনি কোম্পানিগুলো এখন মনে করেন 7টা বিল অফ এন্ট্রি 1 মাসে পারচেজ দেখাচ্ছি, 1 কোটি টাকা রেয়াত আসছে, এখন কয় ভাই দেখানো কি ঠিক হবে? আমি কেন আপনি তো পাবেন তো, কই জীবনও নেই নাই, এখন 1 কোটি টাকা নিয়ে নিবো, টেনশনে আছি, ভ্যাট 20 টাকা হামলা টামলা দেয় কিনা, এবার বুঝছেন তো, রেয়াত নিতে পারো ভয় পায়, কি করবে? তাহলে তার মানে হচ্ছে গিয়ে স্যার মানে ব্যাটার রেট যাই থাকুক না কেন,
আইনে আমাকে বলা আছে 80%, আমি 80% পাবো, তাই না? আপনি শুনে সফটওয়্যারে তো আরো কিছু ভুল আছে, এগুলো বলা যাবে না। সারা শুনতেছে তো, তখন বলবে যে নিজামুদ্দিন বেশি পণ্ডিত হয়ে গেছে। হ্যাঁ, এগুলো বলা যাবে না। কাজ করতে গেলে বাজে বাজে মাইনে নিতে হয়, টেকনিক আড়াইতে হয়। শোনেন, আপনি টোটাল ডেটা নিয়ে নিবেন, আর ওই যে 20% বৃদ্ধিকারী সমানুপাতিক নোট দিয়ে দিবেন, তাহলেই তো হয়ে গেল। ঠিক আছে, জি স্যার, জি বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তারপরে ইয়া ভাই বলেন, আনান ভাই বলেন, নামের স্পেলিং বলে মাইন্ড করেন না। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার ওই যে 28 লাখ টাকা তো পার একটু কিছু দিতে চাইতেছিলাম, দেখা করতে চাইতেছি, সন্ধ্যার দিকে কি আসা যাবে? ইয়া পরশু দিন ফোন দিয়ে আসেন, কালকা তো থাকবো না, পরশু দিন ফোন দিয়ে আসেন, ওই ক্লাসের আগে আগে আসেন দরকার হলে, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি তাহলে স্যার যোগাযোগ করবো না স্যার, এটা আচ্ছা। সুবিধা করে মিল করে আচ্ছা। না, পরশু দিন তো মনে করেন একটু আমার এক ক্লায়েন্টের অফিসে যাবো, লাঞ্চের পর থেকে আবার থাকবো আর কি, 3টা-4টার পর থেকে সন্ধ্যা পরে থাকবো, কারণ ক্লাস আছে না পরশু দিন। আসেন। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ইয়া ভাই বলেন, এই যে আলিম ভাই বলেন, দেখছেন জনগণ মাইনা নিছে। স্যার স্যার আমার যে প্রশ্ন ছিল স্যার, আমাদের আপনি প্রথম ওই যে এসআরও অনুযায়ী স্যার যে আইটেম স্যার রিয়াদ প্রাপ্ত, সেটার মধ্যে স্যার ওই কাস্টম ডিউটি আছে আর রেগুলেটরি ডিউটি আছে আর এআইটি কাটা হয়েছে, ভ্যাট অ্যামাউন্ট কমপ্লিটলি শূন্য। এখন এইটার ক্ষেত্রে স্যার ওই শখ ঘোষণার ক্ষেত্রে স্যার এটা কিভাবে দেখাবো? আচ্ছা, আপনি বোঝেন, আমরা যেই টাকার উপরে ভ্যাট দেই ওইটা আমার ক্রয় মূল্য, কারণ ধারা 32 বলা আছে অ্যাসেসেবল ভ্যালুর সাথে সিডি এসডি আরডি যোগ করে ভ্যাটের বেস ভ্যালু বের হয়, বুঝছেন? যেহেতু আপনার ওই যে সিডি এসডি আরডি আছে, এটা যোগ করার পরে যে টাকার উপরে ভ্যাট দেবেন এটাই বেস ভ্যালু, ওটা ওই বিক্রি মূল্য ধরেই আপনি ঘোষণা দেন। স্যার এটা করা যেতে পারে না স্যার, ওই ভ্যাটের অ্যামাউন্টের পাশে যে স্যার লেখা আছে যে ট্যাক্স বেসে ভ্যাট অ্যামাউন্টটা স্যার যেটা দেওয়া হচ্ছে ওইটাকে দিয়ে আমরা করতে পারি না? আচ্ছা, আপনি এক কাজ করেন, বিলো প্রিন্টে হোয়াটসঅ্যাপে দেখা, অথবা নেক্সট ক্লাস করবো না আমরা, আমরা বিশ্ব হোয়াটসঅ্যাপে আপনাদের সব করে দেবো না, অসুবিধা নেই, খালি নাম বুঝছে দিন কোম্পানি। ঠিক আছে, কারণ আমি যে টাকার উপরে ব্যাট দিই এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, বিক্রি মূল্য। আপনি স্থানীয় বাজার থেকে 100 টাকা প্রোডাক্ট কিনবেন, তাহলে ওটা আপনার ক্রয় মূল্য না, 100 টাকা 15 টাকা ব্যাট দেন, ঠিক অনুরূপভাবে ব্যাটের বাসায় যে টাকার উপরে ব্যাট দিচ্ছেন এটি দিচ্ছেন ওটাই ক্রয় মূল্য, ধারা 32 পরে, তাহলে বুঝবেন। ঠিক আছে স্যার। আর স্যার আরেকটা প্রশ্ন ছিল, সিডি এসডি আরডি এটা ক্লাস তো করাই নাই, নেক্সট ক্লাসে ক্লাস করাবো। স্যার আরেকটা প্রশ্ন ছিল, আপনি আজকে ক্লাসে যেটা বললেন যে আমি স্যার যে কোম্পানির সাথে স্যার আছি, মানে এটা একটা প্রপার্টিশিপ ব্যবসা, তারা স্যার ওই ইম্পোর্ট লাইসেন্স এবং হলো আইআরসি এবং ভ্যাটের ঠিকানা একই ঠিকানায়, তারা এখন স্যার কিছু প্রয়োজনের কারণে স্যার তারা গোডাউনটা স্যার স্থানান্তর করে 2-3 কিলোমিটার দূরে নিয়েছে। এখন ওই জায়গাটার মধ্যে যে এখন মাল ইম্পোর্ট করে মালটা রেখেছে, এখন সেটার ক্ষেত্রে কি স্যার ওই একই বিন নাম্বার দিয়ে কি স্যার সে ট্রেড লাইসেন্স বের করতে? আমি বলি, শোনেন, এখন কথা হলো এই দেশে এই প্রকাশ সাথে এগুলি বলা ঠিক না। হ্যাঁ, তারপরে বলি, আপনি কালকেই যায় আপনার বিনটা প্রিন্ট করে ওখানে টাঙ্গা রাখবেন কালকেই, ঠিক আছে? কালকে যদি ব্যাট অফিসে সারা অডিটে আসে তখন কি বলতে পারবে, স্যার আমি মানুষ ভালো, দেখেন আমি এই যে আমার বিন টাঙ্গা রাখছি, আমি ট্রেড লাইসেন্স জন্য অ্যাপ্লাই করছি, ট্রেড লাইসেন্সটা পেলে আমি অ্যাড করে দিব, বুঝছেন? এবার জি আপনার তো নিয়ত ভালো, কি বলে আমার এক লাইন কিন্তু কেস খাইছে এরকম না টাঙ্গা। স্যার আমি ওইখানে অলরেডি স্যার আপনার পরামর্শ অনুযায়ী স্যার একটা আগের বিন নাম্বারটি স্যার রেখে দিয়েছি, আমি জাস্ট চাচ্ছি যে ওই বিন নাম্বারটি। এখন আপনি কি করেন, দাঁড়ান না, আপনি কি করেন যে জুন জুলাইতে আসা পড়ছে, জুলাই মাসে ট্রেড লাইসেন্সটা নিয়ে ওই 2.1 ঢুকবেন, ঢুকে অ্যামেন্ড দিবেন, অ্যামেন্ড লেগে ব্রাঞ্চ অ্যাড করবেন, স্টোর দিকে ওই বিন নাম্বারটা অ্যাড করে দিবেন, ওই ট্রেড লাইসেন্স স্যার এটাকে গোডাউন হিসেবে দিলেই হলো, রাইট? গোডাউন হিসেবে অ্যাড করে দিবেন, জি, তাহলে হবে। তাহলে আপনি 100% কমপ্লায়েন্স বিন নাম্বারই কি থাকবে তখন, একই বিন নাম্বারটাই কি থাকবে? আপনি তো নতুন বিন নাম্বার নেনই নাই, আগে বিন নাম্বারই তো ওইখানে অ্যাড করে দিবেন শুধু। আচ্ছা, আগে বিন নাম্বারে টাঙ্গাবেন, অ্যাড্রেসটা অ্যাড করে দিবেন শুধু ওইখানে, আচ্ছা এর জন্য শুধু একটা ট্রেড লাইসেন্স লাগবে, ট্রেড লাইসেন্সটা নিয়ে স্যার অ্যাড করে দিলেই ওই আগের বিন নাম্বারটাই থাকবে। আপনি 2.1 ওপেন করে অ্যামেন্ড ক্লিক করবেন, অ্যামেন্ড ক্লিক করে ব্রাঞ্চলে লাগলে তারপরে অ্যাটাচমেন্ট ওই ট্রেড লাইসেন্সটা চাবে, নাহলে নিবে না, আর বাড়ি ভাড়া ডিট এই দুইটা জানি চাবে। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। তারপরে আলম ভাই বলেন। আলম ভাই কি রাগ করছেন নাকি বলেন? আচ্ছা দেখ, আলম ভাই তাহলে পরে বলবে। ইয়া ভাই বলেন, শফিক ভাই বলেন, শফিকুল ইসলাম ভাই বলেন, না সাইফুল ভাই, মানে ভাষাটা বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জানতে চেয়েছিলাম যে আমি যে পণ্যটার মূল্য ঘোষণা যে রেটে দিয়েছি তাতে 2-1 টাকা কম বেশি বিক্রয় যদি বিক্রি করি, তাহলে আমি এটা বিক্রয় বহিতে মূল্যটা কোনটা লিখবো? আমি বলি, প্রথম হলে বোঝেন আমাদের বাস্তব জীবনে, হ্যাঁ, যে পণ্যের দাম কম বেশি হইতে পারে কিনা বলেন। জি স্যার। আচ্ছা, এখানে বলছে, আমি দাঁড়ানো দেখাচ্ছি আপনাকে, এখানে বলছে যে আপনাকে শক দিতে হবে, কি বলছে? জি, সব দিতে হবে। দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন, একটু ওয়েট করেন।
আচ্ছা দেখেন আমি বইটা বের করি একটু। আমাদের এখানে বলছে যে উপকরণের মূল্য 7.5% হ্রাস বৃদ্ধি হলে শক দিতে হবে, কিন্তু আমার বিক্রয় মূল্য চেঞ্জ হলে কিছু করতে হবে বলা আছে? বলেন। বলছে উপকরণের মূল্য 7.5% অধিক হ্রাস বৃদ্ধি হলে কি করতে হবে? শক দিতে হবে। দেখেন আমি আপনাদের একটা দেখাই, দেখেন ধারা 32-এ কি বলা আছে, না আপনি প্রশ্ন উত্তর দিতেছি। ধারা 32-এ বলা আছে কি দেখেন, এই যে ধারা 46, ধারা 32-এ কি বলছে, এই ধারার বিধানাবলী সাপেক্ষে করযোগ্য সরবরাহের পণ হইতে, মানে কি ভাই, মূল্য না মূল্য, আপনি যে টাকাটা কাস্টমার থেকে পাবেন, সরবরাহের পণ হইতে উক্ত পণে কর ভগ্নাংশ সমপরিমাণ অর্থ বিয়োগ করিয়া যাহা পাওয়া যাবে তাই সরবরাহ মূল্য না? কি বলেন? তাহলে ব্যাট ইনক্লুসিভ, শোনেন আইনে কোথাও বলা নাই যে আপনি 30 টাকা 20% এডিশন করে শখ দিয়ে দিচ্ছেন, এই রেটেই বেচবেন। বাস্তবে আপনি 8 আনা বেশিও বেচতে পারেন, কি কমও বেচতে পারেন। বেশি বেচলে সরকার খুশি হবে, রাজস্ব বেশি পাবে। কম বসলে হয়তো আপনার ডকুমেন্টস দেখতে পারে, বলতে পারে যে ঠিক আছে এভিডেন্সগুলি দেখান, আপনি বেচতে পারেন, এটা ইয়া নাই। 12টার সাথে একটা ফ্রি দিতে পারেন না? মনে করেন একটা দাম যদি 10 টাকা হয়, 12টার দাম 120 টাকা, যখন 13টা দিবেন তাহলে 13টাকে 12 দিয়ে ভাগ দিবেন না? এইভাবে চিন্তা করেন, 1 টাকা কম বেশি বেচলে কি সমস্যা নাই, কারণ ধারা 32 অনুযায়ী পণ্যের মূল্য হচ্ছে কি, ব্যাট হচ্ছে ইনক্লুসিভ। তখন সে বলতে পারে আপনি প্রাইস লিস্ট দেখান, পার্টিকে যে পেমেন্ট দিচ্ছেন যে স্লিপ দেখান, এগুলো চেক করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বিক্রয় মূল্য যেটা আমি যদি কম বা বেশি দিই সেটাই আমি মানে আপনি ধারা 46 মাথায় রেখেন, কেনার চেয়ে কম যেন না হয়, তাহলে তো রেট কাটা যাবে। ঠিক আছে, ক্রয় মূল্য হচ্ছে যখন লিট আমদানি করে, মনে করেন ব্যাট অফিস থেকে বলেন না ভাই 37% এডিশন করেন, কি বলেন, বলে কিনা? এখন যখন এক লিফট আমদানি কারো যদি বলে আমি 10-20 লাখ টাকা দিয়ে একটা লিফট আনছি, আমি আমার ক্লায়েন্টের লিস্ট দিয়ে দিব যে আমি কার কাছে বেচছি, আমার যে ব্যাংকের স্টেটমেন্ট, আমি চেক টেক বিল টিল দিয়ে দিব, সে তাহলে ফাইট করতে পারে না? দেখেন আমি 10% এডিশন করছি, করতে পারে কিনা বলেন? হ্যাঁ, তাহলে ন্যায্য বাজার মূল্য যাচাই করার সময় বলে না যে আপনি যখন হিয়ারিংয়ে ডাকে তখন বলে যে আপনার কাছে যদি পণ্য সাপ্লাই দেন ওই এই রিলেটেড ডকুমেন্টস কি মানে প্রাইস লিস্ট বা কোটেশন বা পেমেন্টের কোনো ইয়ে থাকে, এগুলি নিয়ে যেতে বলে না? নিয়ে গেলে মানে না? কি বলে? তাহলে মানে কিন্তু, কারণ আপনি এভিডেন্স দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে মানবে। আচ্ছা আকবর ভাই বলেন, আকবর হোসেন ভাই। স্যার আমার কোশ্চেন, আমরা বিভিন্ন কোম্পানি থেকে এলপিজি, CO2, অক্সিজেন এগুলা কিনি। এখন ওরা 6.3 তে কি করে, ওরা ডেলিভারি চার্জটা যোগ করে দেয় পণ্যের মূল্যের পাশাপাশি, ডেলিভারি চার্জটা যোগ করে দেয়। এখন আমরা রিবেট নেওয়ার সময় কি টোটালটাই রিবেট নিব না শুধু পণ্যের মূল্যটাই? আচ্ছা আপনি বোঝেন, পণ্যের মূল্যর উপরে ভ্যাট আছে, ডেলিভারি চার্জের উপরে কি ভ্যাট আছে? স্যার ওরা চার্জও ভ্যাট দেখাইছে 15%। না আমি তো বোঝার জন্য বলতেছি, কারণ রুগী না দেখে ট্রিটমেন্ট করা যাবে না তো। পণ্য মূল্যের উপরে ভ্যাট কত পার্সেন্ট? 15% স্যার। ডেলিভারি চার্জের উপরে ভ্যাট কত পার্সেন্ট? 15%। আচ্ছা তাহলে আপনি এক কাজ করেন, আপনি তো ওই যে স্ট্যান্ডার্ডের গুডস এন্ড সার্ভিসের ওয়ারেন্টি দিবেন, ঠিক না ভাই? জি স্যার। এখন ডেলিভারি চার্জটা আবার আলাদা দিলে ডকুমেন্টস দুইটা হয়ে যায় না? কি বলেন? হ্যাঁ স্যার। তাহলে আপনি ওই যে মানে যেমন আমরা লিন্ডা থেকে কিন্তু আগে বিওসি ছিল, হ্যাঁ, তাহলে আপনি ওই এটা একসাথেই একটা পার্সেল দেখায় দেন ওই গ্যাস হিসাবে। ডেলিভারি চার্জটা আলাদা করে দেখানো, ওটির সময় বলবেন দুইটা একসাথে দিচ্ছে তো, এই গ্যাস যেহেতু কিনছে আমি গ্যাসের মধ্যে দিয়ে দিছি। আচ্ছা 6.1 এ তোলার সময় তখন কিভাবে দিচ্ছেন দুটো একসাথে? আচ্ছা হ্যাঁ, ভেরি গুড, সুন্দর কথা বলছেন। এটা যদিও আজকের প্রশ্ন না। দেখেন আপনি রেজিস্টার রাখেন কিভাবে, র মেটেরিয়ালের জন্য একটা রেজিস্টার রাখেন না? জি স্যার। প্যাকিং মেটেরিয়ালের জন্য একটা রেজিস্টার রাখেন, সার্ভিসের জন্য একটা রাখেন। এখন আপনি যদি মনে করেন চালান যদি একটা হয়, এটা সার্ভিসটা আলাদা রাখলে কি আপনার জন্য জটিলতা বাড়বে কিনা বলেন? জটিলতা বাড়বে স্যার। জটিলতা বাড়বে না? তাহলে আপনি এক কাজ করেন, ওটা দরকার না, শুধু গ্যাসের ইয়া দিয়ে খাতা এন্ট্রি দিয়ে দেন। কারণ আপনি যখন কস্টিং করবেন তখন এই গ্যাসের ডেলিভারিটাতে কস্টিং এ ঢুকাই দিচ্ছেন না, আপনি টোটাল একটা বিল হিসাবে চিন্তা করেন টোটালটাকেই। কারণ আপনি যখন কস্টিং করবেন, এই গ্যাস আনতে যে কস্টিং, এটাও তো গ্যাসের সাথে কনভার্ট করবেন, প্রতি ইউনিটে কনভার্ট করবেন না? তাহলে ওইটা আপনি নিয়ে নেন, একসাথে নিয়ে নেন। ঠিক আছে, এটাই আপনার জন্য সহজ হবে। আর বিদ্যুৎ বিল, গ্যাস বিল এগুলি সার্ভিস এন্ট্রি দিবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তারপর ভাই ইয়া ভাই বলেন, মইনুল ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গতদিন একটা
একটা এক্সাম্পল ছিল যে কমার্শিয়াল ইম্পোর্টার 0% রেটে হচ্ছে কি বলে ট্রেডারের ভ্যাট হচ্ছে 7.5 হচ্ছে সেল করে। এখন হচ্ছে কর্তনকারী যদি কাছে যদি সেল করে, সে দোকানদারের ভ্যাট 10% হচ্ছে ভিডিএস কেটে রাখবে। And ওই লোক ইম্পোর্টার তো বিক্রি করছে 7.5%। এখন ভিডিএস যদি 10% কেটে রাখে তাহলে তো তার ওখানে ওই ইম্পোর্টারের লস কথা হলো ওই লোকে ভ্যাট জানার মধ্যে একটু ভুল আছে, বুঝছেন তো? এই লোকের বিদেশ থেকে ইম্পোর্ট হলে কি নাই, ভ্যাট নাই, ঠিক না? শুধু এটি আছে। কি বলেন আপনি? এটা বললেন মানে যে গত দিন অ্যালুমিনিয়ামের বিষয়ে প্রশ্নটা বুঝতেছি, তাহলে প্রশ্নটা বুঝে উত্তর দেবো কিভাবে বলেন? প্রথম হলো কমার্শিয়াল ইম্পোর্টার ইম্পোর্ট করার সময় ভ্যাট দেয় না, শুধু এটি দিচ্ছে, এটাই তো বলছেন? জি স্যার। এখন এই কমার্শিয়াল ইম্পোর্টার জন্য রাস্তা দুইটা। আপনি দোকানদারের কাছে বিক্রি করলে 10% ভ্যাটে বিক্রি করবেন, আর ট্রেডিং ব্যবসায়ী হিসাবে বিক্রি করলে 7.5% বিক্রি করবেন। কমার্শিয়াল ইম্পোর্টার প্র্যাকটিসটা ভুল করতেছে, তার রেট হচ্ছে দুইটা, দোকানদার হিসেবে 10% আর ট্রেডিং ব্যবসা হিসেবে 7.5%। এখন আপনি দোকানদার হিসেবে সাপ্লাই দিচ্ছেন, 10% দিবেন, উনি 10% কাটবে, বুঝছেন তো? বুঝতে পারছি স্যার। এটা ব্যবসায়ী ভুল করছে, এটা ওই যে কাটছে তার ভুল না। আপনার জন্য ভ্যাট দুইটা, আপনি মাথায় রাখবেন। আমি উৎসকর্তনকারীকে দিলে 10% দিব, আর আমি ট্রেডিং ব্যবসায়ীকে দিলে 7। কারণ কি, আপনি যদি এখন ট্রেডিং দেন, দেখেন আপনার রিটার্নে লেখছেন 1 লাখ টাকায় ব্যাট হচ্ছে 7,500, কিন্তু আপনি কাগজ দিতে 10,000 টাকার না, তখন অডিটে ব্যাট অথরিটি বলবে না যে 2.5% ব্যাট আপনি বেশি অ্যাডজাস্ট কেন করছেন, বলবে কি না? হ্যাঁ, তখন এটা ডিসমিস করে দেবে। ভালো, এটা রিস্ক না। এতে হবে আপনি 1 লাখ টাকায় 10,000 টাকা 10,000 অ্যাডজাস্ট করে দেন। কারণ ওই 2.5% কিন্তু ইনডাইরেক্টলি আপনি টাকা ইয়া করতেছে না, কি বলেন? 2.5% করে ব্যালেন্সে যোগে যাচ্ছে কিনা বলেন? কারণ সেল প্রায় 7,500, যোগ হচ্ছে 1 লাখ, ব্যালেন্স টাকা বেরোতেছে না। তখন এমন কি ধারা 85 অনুযায়ী বলছে অতিরিক্ত রেয়াত নিলে ওই উল্টাপাল্টা করে টাকা বৃদ্ধি করলে উনি ফাইনও করে দিতে পারে সমপরিমাণ। আর আমার ল্যাঙ্গুয়েজে ভাই কেউ বেয়াদবি নিয়েন না, ক্লাস করার সময় তো অন্তর থেকে করাই। বয়সে সিনিয়র যদি কেউ থাকেন, ঠিক আছে, যদি ইয়া থাকেন, ওই মনে কষ্ট নিয়েন না, মানে কথাবার্তা বাচনভঙ্গিতে যদি ইয়া হয়, ঠিক আছে? আচ্ছা, যদি কারো কোশ্চেন না থাকে শেষ করে দিব, 8 মিনিট আছে আপনাদের। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন স্যার। 4.3 অনুযায়ী আমার মূল্য ঘোষণা 4837 টাকা। স্যার আমার একটা কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন। এটা ভাই বলো, তারপর বলেন। ভাই রাগ করেন না, একজন বলুক। স্যার 40% এডিশন সহ আমার 4837 টাকা মূল্য ঘোষণা। স্যার এটার সাথে তো আমি 7.5% আমি কমাইতে পারবো বা বাড়াইতে পারবো? না 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 না, দাঁড়ান। এই যে দেখছেন, এইবার বলেন আপনার পণ্য ক্রয় মূল্য কত বলেন? 4837 টাকা। ক্রয় মূল্য এডিশন বাদে ক্রয় মূল্য কত? 3455। এই 3455 টাকা 7% যদি মূল্য বাড়ে বা 7% 7.50% কমে, তাহলে নতুন করে শক দেওয়া লাগবে, নালে দেওয়া লাগবে না, এটা বুঝাইছি আমরা। বিক্রয় মূল্য বুঝাই না এটা থেকে। জি জি জি, ক্রয় এটা মূল্য থেকে 34। তাহলে এডিশন বাদ দিয়ে আমার ওই ক্রয় মূল্যের উপরে 7.5% বাড়লে বা কমলে নতুন করে আপনি মনে করেন পরে একটা বিল অফ এন্ট্রি আসছে, বুঝছেন, ওটা প্রতি কেজি মূল্য বাই করবেন, দেখবেন যে আগেরটার থেকে 7.5% দাম বাড়ছে বা হ্রাস পাইছে কিনা। যদি হ্রাস বৃদ্ধি তাহলে শক দিবেন, নাহলে শক দেওয়া লাগবে না, এটা বুঝাইছে। আচ্ছা, এখন মনে করেন ভুলে দেন নাই, মনে করেন ভুলে কি করেন নাই, দেন নাই, তাহলে আগেরটা অনুযায়ী রেয়াত পাবেন, বাড়তিটা কেটে দিবে, ডিফারেন্সটা কেটে দিবে। বুঝছি স্যার। আরেকটা হচ্ছে আমি হচ্ছে এখানে কর চালানপত্র কাটি, যেটা 6.3 আর কি। তা আমাকে হচ্ছে 4.3 দিয়ে দেয় যে এটার মার্কেট হচ্ছে 4475 টাকা 4.3 অনুযায়ী এডিশন সহ। এখন আমাকে এটাতে বলে দেয় যে এটার সাথে আপনি 7.5% কমাইতে পারবেন বা বাড়াইতে পারবেন। আবার এখানে একটা এক্সেলে যে বদল করছে তার জানার মধ্যে একটু ভুল আছে স্যার। জি হয়তো পারে। এখন আবার ওনার এখানে আরেকটা জিনিস দেখি স্যার, যেটা যেমন উনি এই 4837 টাকা জায়গায় আপনার 4475 টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ 5199 টাকা। সাপোজ আমি 5000 টাকা সেল করছি, 5000 টাকা করে কর চালানপত্র কাটলাম, সেখানে ব্যাট পাচ্ছি 750 টাকা। আর হচ্ছে স্যার ওই যখন 4837 টাকা দিয়ে মূল্য ঘোষণা অনুযায়ী করি, তখন হচ্ছে 725 টাকা ব্যাট পাওয়া যায়। এটার মধ্যে 725 টাকা আর হচ্ছে 750 টাকার মধ্যে যে 25 টাকা আমার অতিরিক্ত আমি নিছি, এটা হচ্ছে যে স্যার নিট গভর্নমেন্ট ডিউর মধ্যে দেখানো হয়। আচ্ছা আমি বলি শুনেন, আর ওই ভদ্রলোকটা বলবেন যদি বস হয়, বুঝছেন, বসটা তো ডাইরেক্ট কথা বলবে না। হ্যাঁ বস তো স্যার, বসটা কইবেন যে স্যার এই 7.5% যে হ্রাস বৃদ্ধি আমার একজন জিজ্ঞাসা করছে এটা কোন জায়গায় আছে একটু দেখান তো।
যে বিক্রয় মূল্য 7.5% আসবে দিলে শক দেওয়া লাগবো, মানে ওই যে ব্যস্ত হইব, এটা কোন জায়গা আছে একটু দেখান। আমার এক ভাই আমার সাথে 10,000 টাকা বাজি লাগছে, বুঝেন নাই? অথবা টেকনিক্যাল লিখবেন যে আমার এক জায়গায় জিজ্ঞেস করছে একটু স্যার একটু দেখান, আমার শেখার খুব ইচ্ছা আছে। শুনেন, অনেক সময় সুন্দর কথা দিয়েও কি সাইজ করা যায়। বলবেন স্যার শ্রোতা রেখে বলবেন, স্যার আমার খুব জানা, আমি এটা খুঁজে পাইতেছি না, আমার দোস্তের লোক একটু ইয়ে আছে, এটা তর্কাতর্কি হয়েছে, একটু স্যার ওই রেফারেন্সটা বলেন না কোন জায়গায় আছে, বুঝছেন? এবার বুঝছি স্যার, ধন্যবাদ। আপনি স্ট্যাম্পে লিখে দিলাম, দেখাইতে পারবেন না। হ্যাঁ, দেখাইবে কোনটা? ওই যে 9.1 এর পিছনে শখের একটা ফরম্যাট আছে না, ওই যে ওইখানে একটা প্রিন্টিং মিস্টেক কেন থাকে গেছে 4.3 নিচে, ওইখানে লেখা আছে ক্রয় বিক্রয় মূল্য 7.5% আসবে দিলে শখ, এটা প্রিন্টিং মিস্টেক, এটা এখন ভ্যালু নাই। ধারা 32 অনুযায়ী দেখছেন আপনি পণ্যের মূল্য কিভাবে নির্ধারণ করবেন, ওখানে বলা আছে, ঠিক আছে? এটা মাথায় রাখা, আমি বলে দিতেছি কোন জায়গায় দেখাবে। কিছু কিছু বইয়ে এখন ওই প্রিন্টিং মিস্টেকটা থাকে গেছে, এটা বাদ দেওয়া হয় নাই 4.3 নিচে, বুঝছেন? অনেকে এটাকে রেফারেন্স ইউজ করে। 4.3 নিচে নিচে একটা জায়গায় লেখা আছে, আমরা তো সারাদিন ওই নোটটা থেকে না, দাঁড়ান না, এই 4.3 নিচে ওই যে একটা লাইন আছে, এটা বাদ দেওয়া হয় না। এই যে দুয়ে বলা আছে যে পণ্যের মূল্য বা মোট উপকরণ, ঠিক আছে? পণ্য মূল্য বা মোট পণ্য মূল্যটা বাদ দেওয়া হয় নাই, কারণ ধারাপত্তি সে বলছে না, পণ হইতে কর ভগ্নাংশ দিয়ে ভাগ দিলে যেটা পাওয়া যাবে এটা মূল্য বসে না। জি, সেটার কোনো মূল্য। প্রিন্টিং মিস্টেকটা এখনো চেঞ্জ করে না, এইটাকে অনেকে রেফারেন্স দেখায় আর কি, এটা হলো কথা আর কি, ঠিক আছে? আচ্ছা, আরেক ভাই কোশ্চেন করছেন, উনি বলেন। হ্যাঁ স্যার, জি, আমার একটা ক্লায়েন্টের একটা কেস আছে, সেটা হচ্ছে তারা 9.1 গুলো যথা নিয়মে ম্যানুয়ালি জমা দিয়ে আসছে। জি, তো তারা কিন্তু অনলাইনে সঠিকভাবে তাদের সাবমিট করা হয়নি, তাদের আইডি ছিল, পাসওয়ার্ড ছিল, হয়তো মাঝখানে তারা কন্টিনিউ করে মাঝখানে তারা তাদের সবগুলো নট ফাইল দেখাচ্ছে আর কি। তো এখন তারা এসে তার অনলাইনটা যদি সে ক্লিয়ার করে আসতে যায়, তাকে কিন্তু যখন পিছন থেকে সে করবে তার 5,000 টাকা জরিমানা প্রায় ওভার ডিউ উপরে ডিটেলস দেখাবে। হ্যাঁ, তাহলে ওই সমন্বয়টা স্যার যদি আমি নোট 27 বা নোট ইয়াতে মানে ইনক্রিজিং বা ডিক্রিজিং এ যদি দেখাতে যাই, তাহলে আমি ম্যানুয়ালটা যদি তার সাবমিশনে মানে ওখানে এগেইনস্টে দেখায় আর কি এভিডেন্স হিসেবে, তাহলে এটা কি এইভাবে লাইন আপ করা যাবে? আপনি বলে বুঝেন, প্রথমে আইনে তারা কি বলছে, কমিশনার স্যার চাইলে জরিমানা করিতে পারিবে। হ্যাঁ, এখন আপনি কি না দেওয়ার দোষে দোষী বলেন? আপনি তো রিটার্ন দিচ্ছেন না, আপনি তো ম্যানুয়ালি রিটার্ন দিচ্ছেন, তো আপনি অনলাইনে দেন নাই, অনলাইনটা জানেন না, দেন নাই। আপনি এক কাজ করেন, রিটার্নটা রেডি করে আদার ডকুমেন্টে ওই যে ম্যানুয়াল রিটার্নের প্রথম পেজটা স্ক্যান করে দিয়ে দিবেন। তাহলে ওই কর্মকর্তা দেখে কি বুঝবে যে না, এই লোক ম্যানুয়ালি জমা দিচ্ছিল, এখন অনলাইনটা আপডেট করতেছে। তাহলে হয়তো দেখবেন চিঠির জন্য, এটা আমরা আইকিউ আর কি, যেটা আইনে নাই, এটা আমরা দেখছি সারা ডাকে না, যেহেতু আপনি একসাথে ম্যানুয়ালটা এখন অনলাইনে আপডেট করে নিতেছেন, এটা ওনারা চিঠি দেয় না। আর দেখালে আপনি যাবেন, সারাই দেখেন আমি না দেওয়ার দোষী না, আমি অনলাইনটা আপডেট ছিলাম না, আমি তো বুঝি নাই, এই শিক্ষা এখন আপডেট করে ফেলাইছি। জি স্যার, তাহলে সেই ক্ষেত্রে কোনো নতুন করে কোনো কমিশনার বরাবর কোনো চিঠি পত্র বা এই ধরনের কোনো কিছু তো তার দরকার নেই। শুনেন, আপনি একবারে কেন যাওয়া দরকার, আপনি অনলাইন আপডেট করে নেক্সট মাস থেকে রিটার্ন দিয়ে দেন। যদি কখনো জরিমানার জন্য চিঠি, তখন এভিডেন্স নিয়ে যাবেন, এই দেখেন মোহাম্মদ আদালত, আমি প্রতি মাসে রিটার্ন জমা দিচ্ছি, অনলাইনটা দেই নাই, এই জন্য আমি দুঃখিত, আমি শিক্ষা দিচ্ছি, এখন তো আমি অনলাইন প্র্যাকটিস করতেছি, শেষ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। এটা স্যার আমারও আইকিউ এটা বলছিল, বাট আমি আরেকটু ক্লিয়ার করার জন্য স্যার আপনার সাথে এই কথাটা। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ এখন বোঝেন এখন তারা না, আপনি তো অনলাইন, ঠিক আছে, অনলাইন করতে যায় দেখবেন যে অনেক ঝামেলা, কারণ ওইখানে এসএস কোড, সার্ভিস কোড এটি দিবে, এগুলো একটু সুন্দরভাবে ঠিকমতো দিয়েন, পরে কিন্তু এই ভুল হইলে কিন্তু আর ইয়া করতে পারবেন না, এটা মাথায় রাখেন। স্যার না, 100% সবকিছু ওকে থাকবে, ম্যানুয়ালের মতোই হবে, বাট ক্লোজিং ব্যালেন্সটা মেজানোর জন্য আমার যে ওভার ডিউ আর ইয়ার অ্যাডজাস্টমেন্টটাই সমস্যা ছিল, মানে ওভার ডিউ আর 5,000 টাকা যে জরিমানা, সেটাই মূলত অ্যাডজাস্ট করে আসলে আমার ক্লোজিং ব্যালেন্সটা প্রতি মাসে ম্যানুয়ালের সাথে মিলে যাবে। এটাই ছিল স্যার কোশ্চেন। করেন, ঠিক আছে। আচ্ছা, জাকির হোসেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোশ্চেন নাই? তাহলে ক্লোজ করে দিই না, 29 বাজে। স্যার একটু বলেন। আমার একটা স্যার রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্ট হলো স্যার যে আমাদের যে বিল অফ এন্ট্রি পেপারসটা আসে সিএনএ থেকে, পোর্ট থেকে, ওই বিল অফ এন্ট্রি পেপারসটা একটু স্যার একটু ব্যাখ্যা করে দিবেন প্লিজ। ঠিক আছে, নেক্সট ক্লাসে করব, যদি আপনি এটাতে করাইতে চান হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন ক্লাসের আগে। জি স্যার। আরেকটা বিষয় স্যার, আমাদের অনলাইনে যে ভ্যাট রিটার্ন যে সফটওয়্যারটা আছে, ওইটা একটু স্যার একটু ডিসকাস করেন। এগুলি সব করবেন আপনার অনলাইনে, শুধু রিটার্ন না, অনলাইনে কিভাবে শখ জমা দিবেন, হ্যাঁ,
অনলাইনে কিভাবে 6.10 দিবেন সবই আলোচনা করব, অসুবিধা নাই। ধন্যবাদ স্যার। আমরা কি আমাদের এই কোর্সের মধ্যে কি স্যার বিল অফ এন্ট্রি ক্যালকুলেশন শিখতে পারবো? শুধু ক্যালকুলেশন কেন, আপনি পিডিএস এ ক্লাস করাবো, সহগের ক্লাস করাবো, আপনি কি আপনারা তো শুধু ইয়ে করাবো না তো, বুঝেন নাই? স্যারের অফিশিয়াল নাম্বারটা একটু, কন্টাক্ট নাম্বারটা প্লিজ স্যার একটু লেখেন শেয়ার করবেন। 019 লেখেন, ওই যে জনগণের নাম্বারে 019। আচ্ছা স্যার একটু স্যার আমি লিখে নিচ্ছি। লেখেন 019-723 019-723 019 স্যার একটু 019 723 723 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা ইয়ে না জি 009 জি স্যার 01972 চারটা 0 ওই যে গ্রুপে হোয়াটসঅ্যাপ না, ওইখানে তো আমার নাম্বার বলে দিছি না, দেখেন ওখানে নাম্বার দেওয়া আছে। আচ্ছা 01972300009 0009 জি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম।